জি, আ- আমাদের রুট সাহেব একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। তারা একটা সুযোগ করে দিচ্ছেন আমাকে, এবং আজকের এই সেশনে আপনাদের সাথে ডিসকাস করার জন্য আমাকে একটা সুযোগ করার কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সাথে ইন্টারাকশন করার সুযোগও পেয়েছি। জি, সবাইকে আমি আমাদের আলোচনার শুরুতে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমরা যেটা আজকে যে সেশন আলোচনা করব, এসএসএস স্ট্যান্ডার্ড 21, এবং এই শরীর স্ট্যান্ডার্ড 21 এর সাথে আমরা আমাদের কান্ট্রি কন্টেক্সট একটু মিলাই নিব, যাতে করে আমরা অনেক সময় হয় কি যে শরীর স্ট্যান্ডার্ড ডিরেক্টলি যখন বুঝতে যাই তখন দেখা যায় যে আমরা অনেক সময় মনে হয় যেন একটা মানে খুব বড় একটা এরিয়া বা দেশের বাইরের কোনো কিছু, বাট আমাদের দেশের সাথে যখন মিলাই আমরা বোঝার চেষ্টা করি তখন দেখা যায় এটা খুব সহজ হয়। এই আশা করি আমি আমাদের আলোচনাটা SS 21 এর মধ্যেই রাখবো এবং এর সাথে আমাদের কান্ট্রি কন্টেক্সটাও ডিসকাস করে নেব। আমাদের স্কোপ অফ দিস স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডটা আমাদের শরিয়া ইনস্ট্রুমেন্ট বা শরিয়া পেপার যেটাকে আমরা বলে থাকি, এইটার ফ্লোটেশন, মানে এটা ইস্যুয়েন্স ফ্লোটেশন। ইস্যুয়েন্স বলতে আমরা এটাকে কিভাবে, সাউন্ড পাচ্ছেন না? আচ্ছা, এটার ইস্যুয়েন্স এবং ফ্লোটেশন এই দুইটা আমাদের এখানে আমাদের আলোচনা দিয়ে খেতে আসবে, হবে তুমি। এবং এর সাথে আব্বা ক্লাস আমাদের করতেছেন। বিনিয়োগ, ট্রেডিং। আল্লাহ আল্লাহ একটু আমি এটা খালি ভুল করলাম। মাইকটা ই করে রাখেন, মিউট করে রাখেন। তাদের যদি একটু কাইন্ডলি মিউট করে রাখেন তাহলে আমাদের জন্য সহজ, বা আমাদের একটা যিনি আছেন একটু কাইন্ডলি মিউট করে রাখেন। ডিপি রাখবো। হ্যাঁ, ডিপ মাংস মাংস লাগবে না আমার। এবার টিভিটা একটু বন্ধ কর তো, টিভিটা একটু বন্ধ কর দেখি। তা আমি শুরুতে আপনাদেরকে একটু ঘোষণা দিচ্ছি, প্রত্যেকে কাইন্ডলি একটু আমাদের স্পিকারটা মিউট করে রাখলে ভালো হয়, এবং আমাদের রুটস একাডেমিকে আমি জানাচ্ছি মিউট মিউট করে রাখার জন্য সবাইকে। যখন আমি কোশ্চেন করার সুযোগ দিব তখন আপনারা কাইন্ডলি কোশ্চেন করবেন। তো এখানে যেটা হলো আমাদের আমাদের শরিয়া স্ট্যান্ডার্ড যে বিষয়টা কাভার করতেছে সেটা হলো আমাদের ইস্যুয়েন্স ও ফ্লোটেশন। এটার সাথে আমাদের ইনভেস্টমেন্ট, শোনা যাচ্ছে তো না এখন? জি। সেখানে ইনভেস্টমেন্ট, ট্রেডিং, তারপর রেন্টিং, লোন এবং প্লেজিং সবগুলো, এবং সালাম, প্রত্যেকটা বিষয় এখানে আসবে আলোচনার মধ্যে। এবং এইটার ক্ষেত্রে আমাদের যারা ফিউচার এবং অপশন বা সব করার ক্ষেত্রে সিকিউরিটিজ গুলো বা করা যাবে কি যাবে না সরাই স্ট্যান্ডার্ডের আলোকে, সেই বিষয়টাও আসবে। তবে এটা মনে রাখতে হবে যে এই স্ট্যান্ডার্ডটার মূল উদ্দেশ্য যে ইনস্ট্রুমেন্টস এর মধ্যে, কিন্তু এটা সুকুকটা এই স্ট্যান্ডার্ডের মধ্যে কাভার নয়। সুকুকের জন্য আমরা স্বতন্ত্র আলাদা স্ট্যান্ডার্ড রয়ে গেছে, এটা আমাদের এই আসার ডিসকাশনের মধ্যে না। তো আমরা প্রথমেই আমরা যেটাকে ফিনান্সিয়াল পেপারস বলি বা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলে থাকি, সেটাকে আমরা একটু আগে জানবো যে আসলে আমাদের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা কয় ভাগে বিভক্ত করে থাকি। এটা জানলে আমাদের জন্য পরে স্ট্যান্ডার্ডটা আমাদের ডিসকাশনে সহজ হবে। আমরা যেটা এখন ব্রডলি যদি আমরা এখন ক্যাটাগরাইজেশন করি তাহলে আমরা গ্লোবালি দেখবো 4 ধরনের সিকিউরিটিজ আমরা পাই, মানে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে পাই। এটাকে এক নম্বর হচ্ছে আমাকে বলি ইকুইটি ইনস্ট্রুমেন্টস বা ইকুইটি সিকিউরিটিজ। এই ইকুইটি সিকিউরিটি বলতে কোনো একটা ইস্যুয়ার বা যিনি কোম্পানির মালিক, কোম্পানি তার যেই শেয়ারটা ইস্যু করে ও যেখানে মালিকানা প্রকাশ করে, যে ইনস্ট্রুমেন্টের দ্বারা কোনো মালিকানা প্রকাশ করে, যেমন আমরা শেয়ার বলি, প্রিফারেন্স শেয়ার বলি। তার মানে আপনার যখন কোনো ইনস্ট্রুমেন্ট রিপ্রেজেন্ট করতেছে ওনারশিপ অফ দ্যাট ইস্যুয়ার কোম্পানি, তখন এটাকে বলা হয় ইকুইটি সিকিউরিটিজ। আর যদি ওই ইনস্ট্রুমেন্টটা কোনো এভিডেন্স, ইনডেটেডনেস প্রকাশ করে, অর্থাৎ দায়, ইনডেটেডনেস বলতে দায় বোঝায়, অর্থাৎ আমরা যেমন লোনকে দায় বলি, কোন একটা ইনস্ট্রুমেন্ট যদি দায় প্রকাশ করে সেটাও আমরা ডেট সিকিউরিটি বলবো। কিন্তু আমরা যেটা লোন এবং লোনটাকে আমরা ডেট সিকিউরিটি বলি না, কারণ লোনটা কখনো ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরা হয় না। আর যেই ইনস্ট্রুমেন্ট গুলো মানে ইনডেটেডনেস প্রকাশ করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেডিং এর সুযোগ আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা সাধারণভাবে ডেট সিকিউরিটি হিসেবে গণ্য করে থাকি। তৃতীয় নম্বর যে ইনস্ট্রুমেন্ট যেটা আমরা পড়তে থাকি সেটাকে বলা হয় আমরা ডেরাইভেটিভস। ডেরাইভেটিভসটা আসলে মূলত আমরা
যেই সিকিউরিটিসটা এমন এক ধরনের সিকিউরিটি বা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটার আন্ডারলাইং দুই ধরনের সিকিউরিটি থাকে। ফিনান্সিয়াল যদি ডেরিভেটিভস হয় তাহলে আপনার ইকুইটি সিকিউরিটিজ বা ডেট সিকিউরিটিজকে আন্ডারলাইং রেখে যেই ইনস্ট্রুমেন্ট বা কন্ট্রাক্টটাকে আমরা মার্কেটে ট্রেড করি। আর একটা হয় কমোডিটিকে আন্ডারলাইন রেখেও আমাদের ডেরিভেটিভসটা করা যায়, যেমন একে বলা হয় কমোডিটি ডেরিভেটিভস। আর যদি কমোডিটি ডেরিভেটিভসকে ছাড়া যদি আমরা ইনস্ট্রুমেন্ট এই ইকুইটি সিকিউরিটিজকে বা ডেট সিকিউরিটিজকে আন্ডারলাইন রেখে করি, তাহলে এটাকে আমরা বলতে পারি ফিনান্সিয়াল ডেরিভেটিভস। এই তিন ধরনের। চতুর্থ নম্বর আর একটা ইনস্ট্রুমেন্ট আমরা পাই, সেটাকে বলা হয় শরিয়া বেস সিকিউরিটিজ বা ইসলামিক শরিয়া বেস সিকিউরিটিজ। এটাকে আমরা এখন এটার নামকরণ করে থাকি আইএসবিএস, মানে ইসলামিক শরিয়া বেস সিকিউরিটিজ। এই চার ধরনের, এর মধ্যে মুদারাবা সার্টিফিকেট, মুশারাকা সার্টিফিকেট, ইজারা সার্টিফিকেট, ইস্তিসনা সার্টিফিকেট বা সুকুক যেটা বলি, এই সবগুলো কিন্তু আপনার শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ। এখন শরিয়া ভিত্তিক সিকিউরিটিজটা বেসিক আর ইকুইটি সিকিউরিটিজ বেসিকটা মধ্যে আমরা একটু পার্থক্য করে নিই আগে। যে ইকুইটি সিকিউরিটি ওনারশিপ রিপ্রেজেন্ট করে, শরিয়া ভিত্তিক সিকিউরিটি ওনারশিপ রিপ্রেজেন্ট করে। কিন্তু শরিয়া ইকুইটি সিকিউরিটি ওনারশিপটা অন কোম্পানি হয়। আর শরিয়া ভিত্তিক সিকিউরিটিদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরা আন্ডারলাইং যে পণ্যটাকে অ্যাড্রেস করে। তো এমনি শেয়ার নিয়ে করা যেতে পারে, বাট আন্ডারলাইং অ্যাসেটটাকে এখানে কনসিডারেশন ফ্যাক্টর হয়ে যায়। কি কনসিডারেশন শরিয়া ভিত্তিক ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে কি, শরিয়া ভিত্তিক ইনস্ট্রুমেন্টটাকে আমরা ডেট সিকিউরিটির সাথে অ্যালাইন করতে করতে গেলে আমরা যদি বলি ডেট সিকিউরিটি একটা নির্দিষ্ট হারে রিটার্ন দিয়ে থাকে, বা এর স্ট্রাকচারিং যে ভাবে হয়, শরিয়া ভিত্তিক সিকিউরিটি স্ট্রাকচারিং সেভাবে হয়। কিন্তু অবজেক্টিভস এর দিক থেকে পার্থক্য আছে কি, যে ডেট সিকিউরিটি যেমন মানি ওভার মানি, অর্থাৎ আমি টাকা দেবো টাকা পাবো। আর শরিয়া ভিত্তিক সিকিউরিটির ক্ষেত্রে এই কনসেপ্টটা হচ্ছে ইনভেস্টমেন্ট কনসেপ্ট। তো এইভাবে মূলত শরিয়া ভিত্তিক সিকিউরিটিজকে আমরা আর একটা নামকরণ করতে পারি, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট সার্টিফিকেট। ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, এটা মনে রাখতে হবে। তার মানে আমাদের ইকুইটি সিকিউরিটি, শরিয়া ভিত্তিক সিকিউরিটিটা এটা ডিরেক্টলি ইকুইটি সিকিউরিটি না, এটা ডিরেক্টলি ডেট সিকিউরিটি না, তো আবার ডেরিভেটিভসও নয়। তো এই চার ধরনের সিকিউরিটিজকে আমরা সাধারণভাবে দেখে থাকি, আমাদের বাংলাদেশেও এটা প্রচলিত আছে, সারা বিশ্বেই আছে। এখন আমাদের এই শরিয়া ফিনান্সিয়াল পেপার অ্যান্ড বন্ডস এর মধ্যে মানে শেয়ার অ্যান্ড বন্ডস এর মধ্যে আলোচনা করতে গিয়ে আমাদের দুইটা ধরনের আমরা সিকিউরিটিজ কে আমরা পাবো। একটা হচ্ছে সরকার যদি কোনো সিকিউরিটিজ ইস্যু করে, যেমন আমাদের বলি গভর্নমেন্ট যেটা ইস্যু করে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলোকে সাধারণত আমরা গভর্নমেন্ট সিকিউরিটি বলে থাকি। এর সাথে নতুন আরেকটা যুক্ত হয়েছে গভর্নমেন্ট সুকুক। তিন ধরনের আপনার ইনস্ট্রুমেন্ট সরকার ইস্যু করে থাকে, এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার সরকার পক্ষে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে। একটা লিগাল ফ্রেমওয়ার্কে পাবলিক ডেটে 2022 সালে বাংলাদেশে যেরকম ইস্যু করে, সারা পৃথিবীতে এরকম একইভাবে একটা লিগাল ফ্রেমওয়ার্ক থাকে, যে আইনের আন্ডারে সরকার তার জনগণের কাছ থেকে ইনস্ট্রুমেন্ট বা শেয়ার বন্ড ইস্যু করে, সে সিকিউরিটিটা নেয়, অর্থ কালেক্ট করে। মনে রাখতে হবে সরকার কখনো শেয়ার ইস্যু করে না তার নিজের নামে, কারণ সে তো শেয়ার ইস্যু করি এজেন্সি নয়, কিন্তু বন্ড ইস্যু করে থাকে। আর সরকারের বাইরে যত প্রকার ইস্যুয়ার আছে, সমস্ত প্রকার ইস্যুয়ার গুলো যে ধরনের সিকিউরিটিজ গুলো ইস্যু করে, এটাকে কোনোটার ক্ষেত্রে শেয়ার বলে, কোনোটার ক্ষেত্রে বন্ড বলে বা ডিবেঞ্চার বলে থাকে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট বলে থাকে। আমাদের দেশে যদি আমরা দেখি, এই ক্ষেত্রে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 আছে, এইটার আন্ডারে এনি এন্টিটি আদার দ্যান গভর্নমেন্ট তারা সিকিউরিটিজ ইস্যু করে থাকে, এবং ডিফারেন্ট লিগাল ফ্রেমওয়ার্ক আছে। আমরা যদি শেয়ার রিলেটেড যদি করে থাকি, বা প্রিফারেন্সিয়াল, যেমন ইস্যু অফ ক্যাপিটাল রুলস আছে, পাবলিক অফার রুলস আছে, রাইট অফার রুলস আছে। আর যদি আমরা আবার কোয়ালিফাইড ইনভেস্টর অফার, ছোট ছোট এসএমই কোম্পানির জন্য। এছাড়া যদি আমরা বন্ড লাইনে কোনো ইনস্ট্রুমেন্ট ইস্যু করি, তাহলে সেখানে ডেট সিকিউরিটি 2021 রুল ফলো করে করে থাকি। তারপর আমরা ইনভেস্টর সুকুক রুলস ফলো করি, অ্যাসেট ব্যাক সিকিউরিটি রুলস ফলো করি। তার মানে আমাদের নিজস্ব রুলস আছে। এটা তো এটার উদ্দেশ্য আপনাদের বলা, যে দুইটা প্যারালাল ভাবে আমাদের লিগাল ফ্রেমওয়ার্ক কাজ করে, একটা হচ্ছে সরকারের জন্য আর সরকারের বাইরে আর একটা। আমাদের এই যে সিকিউরিটিসটা আমরা আজকে স্ট্যান্ডার্ডটা আলোচনা করব, এই ক্ষেত্রে দেখব যে মূলত আমরা আমরা মানে কর্পোরেট ফোকাস হয়ে থাকি, কর্পোরেট ফোকাস, কিন্তু এর সাথে সাথে গভর্নমেন্ট ফোকাসও চলে আসে। হ্যাঁ, এই জন্য আমাদের মনে রাখতে হবে যেটা গভর্নমেন্ট ফোকাসও আসে, কিন্তু আমরা মূলত এটা কর্পোরেট ফোকাস নিয়ে আমাদের আলোচনা। ফিনান্সিয়াল পেপারের ক্ষেত্রে এটা আমরা সিকিউরিটি বলে থাকি। এটা এইভাবে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ। যদি ইস্যুয়ারের কনসেপ্ট চিন্তা করি, কে ইস্যু করছে, তাহলে সরকার যদি ইস্যু করে তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজ। সেক্ষেত্রে ওই যে যেটা বললাম, যে কনভেনশনাল জিসেক, যেটা ট্রেজারি বন্ড বিল, আর গভর্নমেন্ট সুকুক।
কর্পোরেটের ক্ষেত্রে আমরা শেয়ার, প্রিফারেন্স শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, আইএসবিএস এগুলো একটু আগে বলছিলাম। আর এক ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা পাই, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বা রিটস বা ইটিএফ, এটা এই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে আমাদের। এইটা আমরা এখানে অ্যাড্রেস করতেছি না এই স্ট্যান্ডার্ডের মধ্যে। আদার্স ইনস্ট্রুমেন্টের মধ্যে যেটা এবিএস, অ্যাসেট বেসড সিকিউরিটি, এইটা আমাদের এই স্ট্যান্ডার্ডের মধ্যে এবিএসটাও কাভার্ড হয়ে যায়। কিন্তু ডেরিভেটিভসটা আর এখানে ডিরেক্টলি কাভার্ড হয় না, ইনডিরেক্টলি কাভার্ড হয়। হ্যাঁ, এই হলো মোটামুটি আমাদের। আমরা যখন এই স্ট্যান্ডার্ড আলোচনা করব, আলোচনার ক্ষেত্রে আমাদের কতগুলো একটা ধারণাকে আমরা একটু মানে রিকল করে নিব। আমরা সাধারণভাবে আমরা যেটা মনে করে থাকি যে রিবাই একমাত্র শরিয়ার, এই মানে আপনার শরিয়ার ক্ষেত্রে প্রহিবিটেড এলিমেন্টস, মানে রিবা। এটা কিন্তু একমাত্র এলিমেন্টস নয়। রিবা ছাড়াও অনেকগুলো আপনার প্রহিবিটেড এলিমেন্টস আছে, যেটা শেয়ার অথবা বন্ড ইস্যু করার ক্ষেত্রে ওটাকে বিবেচনা করতে হয় ইনস্ট্রুমেন্টটাকে সরই অনুযায়ী পারমিটেড কি নন পারমিটেড। তো সেক্ষেত্রে আমাদের কতগুলো মানে প্রহিবিটেড এলিমেন্ট বলতে আমরা যেটা বলি রিবা, রিবারের পরে গারার আছে, যেটাকে বলা হয় আনসার্টেনিটি বা স্পেকুলেশন। তারপর মাইসি, যেটা গ্যামলিং এর অপশন আছে কিনা, তালাও ম্যানিপুলেশনের ইস্যু আছে কিনা, ইহতিকার মানে হোর্ডিং, মানে একটা সিকিউরিটিকে হোর্ডিং করে রাখার কোনো ইস্যু আছে কিনা, নাজাস আর্টিফিশিয়াল প্রাইস হাইক করে কোনো শেয়ার বা বন্ড ট্রেড হচ্ছে কিনা, এবং তাদলিস বা কোনো একটা ডিফেক্ট কে আমি যদি কনসিলমেন্ট করে থাকি, এটা ধরনের কোনো কাজ হচ্ছে কিনা। অর্থাৎ প্রহিবিটেড এলিমেন্টস এইগুলোকে কনসিডার করে আমাদেরকে শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ কে বিবেচনা করতে হবে। শুধু একটা রিবাকে ভিত্তি করে আমরা বলবো না যে এটা শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ, অশরিয়া ভিত্তিক সিকিউরিটিজ নয়। অথবা কোন একটা সিকিউরিটিজ, কনভেনশনাল সিকিউরিটিজ কে বিবেচনা করার ক্ষেত্রে একটা এলিমেন্টস কে আমরা নিব না। তো এটা আমাদের আমরা আগে একটু ধারণা করে রাখলাম যে আমাদের এই যে অনেকগুলো এলিমেন্ট, প্রহিবিটেড এলিমেন্টস গুলো, এটা মাথায় রাখতে হবে, কারণ এরপরে স্ট্যান্ডার্ড আলোচনার সাথেই আমাদের এগুলো আলোচনা আমাদের চলে আসবে। তো আমরা একটু এখন স্ট্যান্ডার্ডের মধ্যে চলে আসলাম। এখানে আসে বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ডের মধ্যে 2.1, হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি আন্ডারলাইন দিয়ে বা রেড কালার করে আমাকে কিছু ইম্পর্টেন্সটাকে আমি শো করব, এবং যেটা আপনাকে ফোকাসটাকে একটু কনসেন্ট্রেট করা। তো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে ইস্যুয়েন্স অফ শেয়ারের ক্ষেত্রে প্রথম হচ্ছে ইস্যুয়েন্স অফ শেয়ার ইজ পারমিসিবল ইন দ্য অবজেক্টিভস ফর হুইচ দ্য কর্পোরেশন ওয়াজ এস্টাবলিশ অ্যাজ পারমিসিবল অ্যাকর্ডিং টু শরিয়া। এখানে বলতেছে যদি দেখা যায় যে কর্পোরেশনটা শরিয়া সিকিউরিটি ইস্যু করবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে যিনি একজন ইস্যুয়ার, অর্থাৎ সিকিউরিটিসটা যে ইস্যু করে তাকে বলা হয় ইস্যুয়ার। তাহলে ওই ইস্যুয়ারের যেই বিজনেসটা, অর্থাৎ সেই বিজনেসটা যদি বা উদ্দেশ্য যদি তার এস্টাবলিশমেন্টটা যদি পারমিসিবল হয়, তাহলে তার সেই ইস্যুয়ার কর্তৃক বা সেই কর্পোরেশন কর্তৃক যে শেয়ারটা ইস্যু করে সেটাও পারমিসিবল। এটা হলো বেসিক কনসেপ্ট। এটা হ্যাঁ, এটা একটা নম্বর। এক্ষেত্রে যদি কথা কথা যদি ইস্যুয়ারের উদ্দেশ্য হয় যে আমি মদের ব্যবসা করবো, লিকারের ব্যবসা করবো, বা তাহার বা কোনো রিবা বেস কোনো ট্রানজেকশন করবো, তাহলে কিন্তু এটা আর পারমিটেড হবে না, কারণ এটা শরিয়াতে এই উদ্দেশ্যটাই পারমিটেড না। তাহলে ওই কোম্পানির শেয়ার ইস্যু করতে পারবে, কিন্তু এটা শরিয়তে আমাদের যেটা মানে এটাকে আমি পারমিটেড বলবো না, কারণ বিজনেসটাই উদ্দেশ্য ঠিক নাই। সেই কারণে বলা হচ্ছে ইফ দ্য অবজেক্টিভস অফ দ্য কর্পোরেশন আর ইমপারমিসিবল, দ্য ফরমেশন অফ দ্য কর্পোরেশন ইজ ইমপারমিসিবল টু। অবজেক্টিভ ঠিক না হয় তার পারমিসিবল না। And consequently so is the issuance of share that is constitutes such a corporation. অর্থাৎ সেই হিসাবে শেয়ার ইস্যু করাটাও পারমিসিবল হিসেবে গণ্য হবে না। সেকেন্ড যেটা আসতেছে যে ইট ইজ পারমিসিবল টু অ্যাড এ ডিটারমাইন্ড পার্সেন্টেজ টু ভ্যালু অফ শেয়ার এট দ্য টাইম অফ সাবস্ক্রিপশন টু কভার এক্সপেন্সেস। আচ্ছা, এইখানে আসেন ইস্যু অফ ইস্যুয়েন্স as long as the percentage is fixed and determined to be a reasonable amount। এখানে বলতেছে যে আমাদের সাধারণত শেয়ার যখন ইস্যু করি তখন কি হয়, ইস্যু করার সময় কিছু খরচ আছে। কিন্তু মনে করেন আপনারা যারা এখানে বিও অ্যাকাউন্ট আছে কিনা আমাদের শেয়ার মার্কেটে, দেখবেন যে আগে যারা শেয়ারে ইনভেস্ট করতো তারা আগে যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করতো তারা আগে লটারিতে, আপনার মনে করেন পাবলিক অফার করতো, তখন কি করতো, লটারিতে ইনভেস্ট করতো, লটারির মাধ্যমে শেয়ারে ইনভেস্ট করতো। তো যেই কোম্পানি শেয়ার ইস্যু করতে চাচ্ছে, মনে করেন এসিআই, সে কি করতো, একটা ইস্যু ম্যানেজার নিয়োগ করতো, ইস্যু ম্যানেজার দিয়ে তাকে একটা অ্যাডভাইজারি ফাংশন করতো। এরপরে আপনার অনেকগুলো খরচ আছে, এই যে পাবলিক অফার করার জন্য অনেকগুলো প্রসেসে রোড শো করা লাগে, খরচ আছে, মানে অনেকগুলো পার্টিকে ইনভলভ করা লাগে, ভ্যালুয়েশন করা লাগে, সবকিছু। এই যে যে খরচটা, এই খরচটা কিন্তু আমার ক্ষেত্রে বলা আছে এটা যদি একটা নির্দিষ্ট হারে এই খরচটা নেওয়া
বৈধ, এটা এতটা মনে রাখবেন। তাহলে এটা রিজনেবল অ্যামাউন্ট। আপনি সে ইরেশনাল কোনো খরচ যদি করে সেটা আপনি বৈধ না, কিন্তু রিজনেবল অ্যামাউন্টটা বৈধ, এতটা মনে রাখবে হবে। থার্ড নম্বর যেটা বলা হচ্ছে, ইট ইজ পারমিটেড টু ইস্যু নিউ শেয়ার ফর ইনক্রিজিং দ্য ক্যাপিটাল অফ এ কর্পোরেশন ইফ সাচ শেয়ারস আর ইস্যুড এট এ প্রাইস দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ভ্যালু অফ ওল্ড শেয়ারস। এইটার ক্ষেত্রে আমরা একটু বলি, আমরা একটু ব্যাকগ্রাউন্ড বুঝে নিই। প্রথম হলো যে একটা কোম্পানি কখন শেয়ার ইস্যু করে। কোম্পানি শেয়ার ইস্যু করে একেবারে আমরা বলি গ্রিনফিল্ড। গ্রিনফিল্ড কি, কোম্পানি এখন অস্তিত্ব নাই, নতুন করে শেয়ার ইস্যু করতেছে। তাহলে একটা এক্সাম্পল হলো 10 কোটি টাকা একটা কোম্পানি গঠিত হবে, তাহলে সে 10 কোটি টাকা দিয়ে 10 জন শেয়ার হোল্ডার মিলে এই কোম্পানি গঠন করলো। তাহলে এই যে 10 জন মিলে প্রত্যেকে মনে করেন 1 কোটি টাকা করে দিল, তাহলে এক একজনের শেয়ার হলো 10%। এখন এটা হলো কোম্পানিটা গঠন করার পরে 3 বছর পরে যায় দেখলো যে কোম্পানির বিজনেস এক্সপেনশন করা দরকার। তাহলে বিজনেস এক্সপেনশন করার ক্ষেত্রে তাকে আরো শেয়ার হোল্ডার বাড়াইতে হবে। তো সে 10-এর থেকে মনে করো আমি 100 জন বাড়াবে, তাহলে কত হবে, 110 জন শেয়ার হোল্ডার হবে। কিন্তু এই 100 জনের কাছে কি করবে, 100 জনের কাছে আরো 100 কোটি টাকা কালেক্ট করবে। তো এই যে 100 কোটি টাকা কালেক্ট করতে গেলে 10 জন যে প্রথমে একটা কোম্পানি ভেঞ্চার শুরু করছিল, তারা শুরুতে যে 10 টাকা করেছিল, এখন 3 বছর ব্যবসা করে দাঁড় করাইছে কোম্পানিটা, এই অবস্থায় কি 10 টাকা করে শেয়ার বিক্রি করবে? তাহলে সাধারণভাবে লজিক আসে কি, সে 10 টাকা শেয়ার 10 টাকা বিক্রি করবে না। 10 টাকা করে শেয়ার বিক্রি করবে না, কারণ কি? এই কারণে বিক্রি করবে না, কারণ সে একটা বিজনেসে দাঁড় করানোর জন্য তার একটা গুডউইল হয়েছে, তার নেটওয়ার্ক হয়েছে, তার একটা বিজনেস ব্র্যান্ড তৈরি হয়েছে, ডিফারেন্ট কারণে। তাহলে এই কারণে আর একটা কি, সে 3 বছরে কিছু গেইন করছে, গেইন করে রিটেন আর্নিংস অ্যাড হয়েছে কোম্পানির শেয়ারের সাথে। তাহলে রিটেন আর্নিংসটা পেইড আপ ক্যাপিটাল যে এখন অ্যাড হয়, তখন তার বুক ভ্যালুটা বেড়ে যায়, বুক ভ্যালু পার শেয়ার বেড়ে যায়। তখন মনে করেন আমরা ধরলাম যে 10 টাকাটা এখন 15 টাকা হয়ে গেছে। তাহলে এখন যদি কোনো কোম্পানি 10 টাকার 10 কোটি টাকার কোম্পানি সে যদি নতুন কোনো শেয়ার ইস্যু করতে চায়, তাহলে স্বাভাবিকভাবে সে বলবে যে না, আমি 10 টাকাটা আমি 12 টাকায় বিক্রি করবো বা 13 টাকায় বিক্রি করবো। তাহলে এই যে যে একটা কোম্পানি তিনভাবে শেয়ার ইস্যু করতে পারে মনে রাখবেন। একটা হচ্ছে সে ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে, 10 টাকাটা 9 টাকা বিক্রি করতে পারবে। আর 10 টাকাটা যদি 10 টাকায় শেয়ার ইস্যু করে, তাহলে এটাকে বলা হয় পারে। আর 10 টাকাটা যদি অ্যাট পারের ভ্যালুর থেকে বেশিতে বিক্রি করে, 12 টাকা বা 13 টাকা, এটাকে বলে প্রিমিয়াম। তাহলে একটা ডিসকাউন্ট অ্যাট পার অর প্রিমিয়াম। তাহলে যেই কোম্পানি যদি একটা এস্টাবলিশ কোম্পানি যদি ওভার দ্য টাইম 3 বছর বা 5 বছর পরে যে নতুন কোন শেয়ার হোল্ডারকে নিতে চায়, তখন সে বলবে যে না, আমি আমার 10 টাকাটা পারে বিক্রি করবো না, আমি বিক্রি করবো কি, তোমাকে আমি সার্টিফিকেট 10 টাকার, কিন্তু তোমার কাছে নিব আমি 13 টাকা বা 14 টাকা। এই যে 13 টাকা বা 14 টাকা নেওয়ার ক্ষেত্রে তার একটা ভ্যালুয়েশন পাবে যে না, আমার শেয়ারের দাম 13 টাকা, এই কারণে যে আমার একটা ভ্যালুয়েশন আছে। ভ্যালুয়েশনের মাধ্যমে শেয়ারের দামটা নির্ধারিত হয়। তো এই স্ট্যান্ডার্ড 2.3 বলতেছে যে এটা পারমিসেবল, কারণ যদি নতুন শেয়ার ইস্যু করা হয় কোনো কোম্পানির নতুন শেয়ার হোল্ডারের কাছে, সেই ক্ষেত্রে সে ভ্যালুয়েশনের মাধ্যমে সে অতিরিক্ত প্রিমিয়ামে শেয়ারটা বিক্রি করতে পারবে। তার এইটা হলো এখানে। সো এখানে সে মার্কেট ভ্যালুটা সে দুইভাবে মার্কেট ভ্যালুটা যাচাই করবে। সেখানে সে প্রিমিয়ামও পাইতে পারে, ডিসকাউন্ট পাইতে পারে। যেমন একটা কোম্পানি হইতে পারে যে সে লস করছে, তাহলে স্বাভাবিকভাবে সে কোম্পানিতে শেয়ার ইস্যু করতে চাচ্ছে। তখন বলবে, ভাই আমার তো লস মেকিং কোম্পানি, আমি তো এত টাকা 10 টাকাটা 10 টাকা কিনবো, আমি 8 টাকা কিনবো। তাহলে এখানে ডিসকাউন্টেও শেয়ার ইস্যু করতে পারে, এতটুকু মনে রাখতে হবে। তাহলে আমাদের আমাদের দেশে এই সিস্টেমটা কিন্তু, এই যে স্ট্যান্ডার্ড যেটা আমরা একটু আগে আলোচনা করা, আমাদের দেশেও কিন্তু এটা প্রচলিত। আমাদের দেশে আমরা এটাকে বলি, দুইটা মেথডে একটা কোম্পানি শেয়ার ইস্যু করে, একটাকে বলি আমরা ফিক্সড প্রাইস মেথড, একটাকে বলি বুক বিল্ডিং মেথড। ফিক্সড প্রাইস মেথডে যদি কোনো কোম্পানি আমাদের বর্তমান সিস্টেমে আসে, তাহলে সে ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে, পার ইস্যু করতে পারে, প্রিমিয়াম ইস্যু করতে পারে। আর বুক বিল্ডিং মেথডে যদি সে ইস্যু করে, তার মানে সে অবশ্যই তার ভ্যালুটা পারের থেকে বেশি, মানে সবসময় সে প্রিমিয়াম আশা করবে। যদি সবসময় প্রিমিয়াম আশা করে, তাহলে সেটা বুক বিল্ডিং মেথডে করতে পারে। আর যদি সে ফিক্সড প্রাইস মেথডে যায় যে না, আমি এটা নেগোশিয়েটেড প্রাইসে করবো, সেখানে ডিসকাউন্ট পার আর প্রিমিয়াম দুইটাই করতে পারবে। এটা আমাদের দেশেও আছে। তো এটা আপনাকে বোঝানোর জন্য আমরা বললাম। হ্যাঁ, তো এখন আসেন আমাদের তৃতীয় নম্বর, যে চতুর্থ নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে বলা হচ্ছে ইট ইজ পারমিসেবল টু আন্ডার রাইট দ্য ইস্যু হোয়েন দিস ইজ ডান উইথ কম্পেনসেশন ইন লিউ অফ আন্ডার রাইটিং। বলতেছে যে আন্ডার রাইটিং এর কারণে যদি কোনো কম্পেনসেশন নেয়, তাহলে আপনার এটা পারমিসেবল। আন্ডার রাইটিংটা কি, এটা একটু বুঝেন আগে, তারপর আপনি স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবেন। আন্ডার রাইটিং হলো যে মনে হয় একটু আগে আমি বলছিলাম যে আমার একটা কোম্পানি 10 কোটি টাকার কোম্পানি, সে আরো নতুন করে পাবলিকের কাছে 100 কোটি টাকা ইস্যু করতে চাচ্ছে।
এই যে 100 কোটি টাকা ইস্যু করতে চাচ্ছে, তখন সে কি করবে, যখন পাবলিকের কাছে, জেনারেল পাবলিকের কাছে ইস্যু করবে, তখন আমাদের রেগুলেটর একটা কি বলে, আমাদের মতো রেগুলেটর বা সারা বিশ্বের রেগুলেটর বলে থাকে যে যে ইস্যু ম্যানেজার, সে কিছু আন্ডার রাইটারকে ম্যানেজ করবে। যে আন্ডার রাইটাররা বলবে, একটা কমিটমেন্ট দিবে যে যে ইস্যু অ্যামাউন্ট টুকু, এই ইস্যু অ্যামাউন্ট যদি জনগণ সাবস্ক্রাইব না করে, তাহলে আমি একটা সার্টেন পার্সেন্ট, আমি একটা অ্যামাউন্ট আমি কিনে নেবো। এটাকে বলা কমিটমেন্ট। এই কমিটমেন্ট, যেমন আমাদের দেশের আইনে বলা আছে, যদি কোনো কোম্পানি শেয়ার ইস্যু করে, তাহলে তাকে 35% আন্ডার রাইট করতে হবে। তাহলে এই যে 35% আন্ডার রাইট করাটা, এটা একটা কমিটমেন্ট। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় 99% ক্ষেত্রেই আন্ডার রাইটের এক্সিকিউট করা লাগে না। কারণ কি? কারণ কোম্পানিতে অফার যখন করে, তখন অনেক হাই ডিমান্ড থাকে, মানুষ সবাই কিনে ফেলে। কেউ আর এমন হয় না যে আন্ডার সাবস্ক্রাইব থাকে। তাহলে আন্ডার রাইটটা কখন আসে? যদি আন্ডার সাবস্ক্রাইব থাকে। আন্ডার সাবস্ক্রাইব না থাকলে তখন আর আন্ডার রাইটের কনসেপ্টটা আসে না। এখন যদি আন্ডার রাইটার এরকম ক্ষেত্রে আন্ডার রাইট করে, তাহলে আপনার এইটা শরীয়তে পারমিটেবল, যদি সে কোনো কম্পেনসেশন নিতে চায়। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি সে এই যে পারমিশন, কম্পেনসেশনটা কিসের ভিত্তিতে হবে? কম্পেনসেশনটা হলো, আন্ডার রাইটার দুইটা কাজ করে। একটা কাজ হলো, সে কি করে, সে বলে যে আমি একটা কমিটমেন্ট দিচ্ছি। তাহলে এই কমিটমেন্টের জন্য সে কিন্তু কোনো ফি নিতে পারবে না, এটা মনে রাখতে হবে, কমিটমেন্টের জন্য পারবে না। কিন্তু সে যদি আন্ডার রাইটার হিসেবে একটা ভ্যালুয়েশন করে, এই শেয়ারটাকে মার্কেটিং করার দায়িত্ব নেয়, যে না, আমি আরো আন্ডার রাইটার ম্যানেজ করে মার্কেটিং করে, তার জন্য যে খরচটা হবে, সেই খরচটা সে ক্লেম করতে পারবে। সেখানে বলা হচ্ছে যে সে যদি, ইট ইজ পারমিসিবল টু অ্যাকোয়ার কম্পেনসেশন ফর ওয়ার্ক লাইক দ্য প্রিপারেশন অফ ফিজিবিলিটি স্টাডিজ অর মার্কেটিং অফ শেয়ার, irrespective of the work being undertaken by the underwriter or someone, if such compensation is not in lieu of guarantee. গ্যারান্টি হিসেবে যদি নিতে চায়, তাহলে এটা শরীয়তে পারমিট করবে না। এটা মনে রাখতে হবে, গ্যারান্টি হিসেবে নিলে পারমিট করবে না। কারণ কি? ওই যে আমাদের বলা হয়েছিল, এর আগে আমরা বলছিলাম যে এই ধরনের কোনো কমিটমেন্ট দিয়ে, মানে কমিটমেন্ট দিয়ে কোনো এটা প্রোহিবিটেড। আগে একটু আগে আমরা বলছিলাম কমিটমেন্ট দিয়ে প্রোহিবিটেড। তাহলে এখানে গ্যারান্টি হিসেবে নিতে হবে না, সে নিতে হবে শুধুমাত্র কম্পেনসেশনের কারণে নিতে পারবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার আপনি আসেন 2.5। ইট ইজ পারমিসেবল টু স্প্লিট দ্য ভ্যালু অফ শেয়ার ইনটু ইনস্টলমেন্ট এট দ্য টাইম অফ সাবস্ক্রিপশন। আচ্ছা, সো দ্যাট ওয়ান ইনস্টলমেন্ট ইজ পেইড এন্ড দ্য রিমেনিং ইনস্টলমেন্ট আর ডিফার্ড। মনে করেন একটা শেয়ার ইস্যু করার ক্ষেত্রে, একজন ইনভেস্টর সে বললো যে আমি 1 লাখ টাকা শেয়ার নেবো। তো এখন 1 লাখ টাকা শেয়ার নেবে, ভালো কথা, কমিটমেন্ট দিল। এখন সে কমিটমেন্ট দিয়ে বললো যে না, আমি 1 লাখ টাকা শেয়ার নেবো, কিন্তু আমি প্রতি কোয়ার্টারে আমি 50% করে 25% পেমেন্ট করবো। তাহলে এই যে 25% করে পেমেন্ট করছে, তাহলে একটা আহ, এটা হলো তার শর্ত। তাহলে এই কোম্পানিটা কি করবে? কোম্পানিটা বলতে পারে, ঠিক আছে, আপনাকে আমি শেয়ার আপনার নামে অ্যালট করে দিচ্ছি 1 লাখ টাকার, কিন্তু আমি আপনার লিখে রাখবো কি, ফুললি পেইড আপ না, আপনি হলো পার্টলি পেইড আপ। তারপরে আপনি প্রতি যে অংশটুকু দিচ্ছেন, এই অংশটুকু পূর্ণ আমি লিখবো, পেইড আপ হিসেবে লিখবো। আর যখন ফুল হয়ে যাবে, তখন ফুললি পেইড আপ লিখবো। এই জন্য দেখবেন আমাদের অনেক সব কোম্পানিতে ব্যালেন্স শিটে দেখবেন যে লেখা থাকে ফুললি পেইড আপ ক্যাপিটাল। ফুললি পেইড আপ ক্যাপিটাল মানে হচ্ছে যে যেই কমিটমেন্ট করছিল শেয়ারে গেছে, পুরো টাকাটাই সে জমা দিয়ে দিচ্ছে কোম্পানিকে। আর যদি পুরো টাকাটা না দিয়ে থাকে, তাহলে সেখানে বলা হয় পার্টলি পেইড আপ। এই বিষয়টা এখানে বলছে যে হ্যাঁ, এইভাবে স্প্লিট করেও শেয়ার নিতে পারবে, এটা কোনো সমস্যা নাই। 2.6, it is not permissible to share issue preference share that have special financial features leading to the guarantee of priority of these shares at the time of liquidation or the distribution of profits. এই জায়গাটা আমরা বুঝি আগে প্রিফারেন্স শেয়ারটা কি, তারপরে স্ট্যান্ডার্ড আমরা বুঝবো। এখানে বলতেছে যে একটা প্রিফারেন্স শেয়ারটা কি। প্রিফারেন্স শেয়ার হচ্ছে আমাদের শেয়ারকে আমরা বলি ইকুইটি সিকিউরিটি, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ওনারশিপ রিপ্রেজেন্ট করে যেই সিকিউরিটি, এটার নাম হলো শেয়ার। এই শেয়ারটাকে আমরা সাধারণভাবে দুই ভাগে ভাই পাই। একটা হচ্ছে এই অর্ডিনারি শেয়ার, আর একটা হচ্ছে বলা প্রিফারেন্স শেয়ার। অর্ডিনারি শেয়ারের আর প্রিফারেন্স শেয়ারের মধ্যে পার্থক্য হলো, অর্ডিনারি শেয়াররা ভোটিং রাইট পায়, ম্যানেজমেন্টে বসতে পারে। আর প্রিফারেন্স শেয়াররা ডিভিডেন্ড পায়, কিন্তু কোনো ম্যানেজমেন্টের ভোটিং রাইট নাই, ম্যানেজমেন্টে বসতে পারে না। এখন এই স্ট্যান্ডার্ডটা যেটা বলতেছে, সেটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার ইস্যুতে সেটা এই ভোটিং রাইট নিয়ে আলোচনা করে নাই, ডিভিডেন্ড আলোচনা করছে কি, সে যদি প্রিফারেন্স শেয়ার হোল্ডার হয়, সে কি দুই ধরনের প্রিফারেন্স পায়।
একটা হচ্ছে ডিভিডেন্ডের ক্ষেত্রে পেমেন্ট প্রিফারেন্স পায়, আর একটা হইতে পারে যে সে লিকুইডেশন, কোম্পানি যখন লিকুইডেশন হবে তখন প্রিফারেন্স পাবে। যেমন আপনারা যারা এখানে ব্যাংকার আছেন, ব্যাংকারে আমরা কি বলে থাকি, আমরা পারি পেশু বলি। পারি পেশু কি, ফার্স্ট ফার্স্ট চার্জ আর একটা সেকেন্ড চার্জ। যিনি ফার্স্ট চার্জে আছে, একটা কোম্পানি যদি কোনো প্রকার তার কোম্পানির কাছে কোনো কম্পেনসেশন রিকভার করা হয় অথবা লিকুইডেশন করা হয়, তাহলে ফার্স্ট চার্জ হোল্ডাররা আগে পাবেন, তারপরে সেকেন্ড চার্জ হোল্ডাররা পাবেন। ঠিক তেমনি এখানে বলা হচ্ছে যে ফার্স্ট প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা ফার্স্ট চার্জ পাবে, মানে প্রিফারেন্স পাবে ওভার দা অর্ডিনারি শেয়ার হোল্ডার। কিসের ক্ষেত্রে? ডিভিডেন্ডের পাওয়ার ক্ষেত্রে। তাহলে একটা কোম্পানি যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে, আগে প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেবে, তারপরে জেনারেল হোল্ডারকে দেবে। এটা একটা প্রিফারেন্স। আর একটা বলা হচ্ছে যে না, কোম্পানির লিকুইডেশনের ক্ষেত্রে যদি এরকম হয় যে সে জেনারেল শেয়ার হোল্ডারের কাছ থেকে প্রিফারেন্স পাবে। কখন? যে আগে ওর টাকাটা দেবে, তারপরে জেনারেল শেয়ার হোল্ডাররা ভাগ পাবে। তাহলে এইটা শরিয়াতে পারমিট করে না। তার মানে এতটুকু মনে রাখবেন, প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে এই ধরনের প্রিফারেন্স দিয়ে ইস্যু করাটা শরিয়াতে পারমিট করে না। এতটুকু মনে রাখতে হবে। এরপরে আসেন, ইট ইজ নট পারমিটেবল টু ইস্যু আর তামাত্তু শেয়ার। তামাত্তু শেয়ার, এখানে বলছে তামাত্তু শেয়ারটা পারমিটেবল না। আসলে তামাত্তু শেয়ারটা এটা একটা ওল্ড কনসেপ্ট। এটা স্ট্যান্ডার্ড আছে, কোন দেশে হয়তো বা এখনো বহাল আছে, কিন্তু আমাদের দেশের কোম্পানি আইনে এটা বহাল নাই। তামাত্তু শেয়ার হচ্ছে কি, এটাও এক প্রকার প্রিফারেন্স শেয়ারের মতো। কেমন কেমন? যে শেয়ার হোল্ডারকে বললো তোমার কাছে আমার টাকা দরকার, তোমাকে আমি শেয়ার দিচ্ছি, কত টাকা? 1 কোটি টাকা শেয়ার দিচ্ছি। তো তোমাকে আমি শেয়ার দেওয়ার পরে কি বলবো, যে তোমাকে আমি, তুমি যে 1 কোটি টাকা দিছো, তো এইটা আমি প্রতি বছরে একটা পেমেন্ট দিয়ে দিব। তোমাকে আমি প্রতি বছর তোমার এই ইকুইভ্যালেন্ট, আমি যে ডিভিডেন্ড দিব, মনে করো 10% ডিভিডেন্ড দিলাম বা 5% যাই দিই, কিন্তু তোমাকে আমি একটা প্রিফার একটা অ্যামাউন্ট দিয়ে দেবো, প্রতি বছর একটা দিয়ে দেবো, যাতে করে তুমি যে এই যে 1 কোটি টাকা আমার দিছিলা, এই 1 কোটি টাকাটা তোমার 5 বছর বা 10 বছরের মধ্যে এটা পে ব্যাক পেয়ে যাও। তারপরে সারা বছর তুমি পাবো সেটা পরের জিনিস, বা সারা হোল লাইফ পাও সেটা পরের জিনিস। এই যে একটা প্রিফারেন্স তাকে দিয়ে দিল, তো এটা কিন্তু আলটিমেট ওই প্রিফারেন্স শেয়ারের মতো নেই, যে সে যেমন প্রিফারেন্সটা পাচ্ছে, এখানে একটা প্রিফারেন্স পাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে এইভাবে প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো এক্সট্রা রাইট পাওয়া, হ্যাঁ, বা কোনো অ্যাসেটের উপরে কোনো এক্সট্রা রাইট পাওয়া, প্রিফারেন্স পাওয়া, এটা এইভাবে তার যে পেমেন্টটা, সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা পে ব্যাক করে দেওয়া, এটা পারমিট করে না। এরপরে আপনি আসেন, দ্য শেয়ার সার্টিফিকেট অর হোয়াট স্ট্যান্ডস ইন ইস প্লেস ইজ এ ডকুমেন্ট দ্যাট ইজ ডিমড এভিডেন্স অফ ওনারশিপ অফ দ্য শেয়ার হোল্ডার ফর হিজ আনডিভাইডেড শেয়ার ইন দ্য অ্যাসেটস অফ দ্য কোম্পানি। আচ্ছা, এখানে বলতেছে যে শেয়ার সার্টিফিকেট হলে কি রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্ট করবে হচ্ছে ওই কোম্পানির সকল সম্পদের উপরে একটা মালিকানা প্রকাশ করবেন। মানে কোম্পানি মালিকানা প্রকাশ করা মানে হচ্ছে, সে বলতেছে যে ইনডিরেক্টলি কোম্পানির আনডিভাইডেড আনডিভাইডেড মালিকানা প্রকাশ করবে কিসের উপরে? আপনার অ্যাসেটের উপরে। এইটার হচ্ছে এখানে মূল থিম। এখন এইটা থেকে, একটা থিম থেকে অনেকগুলো সরই কনসিডারেশন আছে। যেই অ্যাসেটের উপর মালিকানা প্রকাশ করেছে, যদি সরইতে ওই একটু আগে প্রথমে বলা হয়েছিল, শরিয়াতে ওই অ্যাসেটটাই যদি হোল্ডিং করা, হোল্ড করা, ক্রয় করা, বিক্রি করা যদি পারমিটেড না হয়, তাহলে তো ওই অ্যাসেট শেয়ারটাও ক্রয় করা পারমিটেড না। এই এসেন্সটা এখান থেকে আসে। তো এতটুকু মনে রাখলে হবে। তো আমাদের এইটুকু গেল রুলস ফর ইস্যুয়েন্স অফ শেয়ারস, এইটুকু আমরা। আচ্ছা, এইখানে কি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে একটা আমাকে বলতে পারেন, আমরা অ্যালাউ করবো 1 মিনিট বা 2 মিনিট, একটা কোশ্চেন অ্যালাউ করবো। কেউ কোশ্চেন করবেন? কোয়ারি আছে কোনো? আচ্ছা, যদি কোয়ারি না থাকে আমি অ্যাডভান্স হলাম। এরপরে হচ্ছে যেটা হলো আমাদের, আমরা একটু আবার একটু বুঝি। তা আমরা ট্রেডিং রিলেটেড, এখন শেয়ারের ট্রেডিং রিলেটেড আলোচনা করবো। শেয়ারকে আমরা সাধারণভাবে আমরা বলি শেয়ার ইস্যুটা, ইস্যু এবং ট্রেড। এই যে ইস্যুটা এবং ট্রেডটা, এটা আসলে এটা দুইটা মার্কেটে আমরা বিভক্ত করে থাকি। এটা ইসলামিক ক্যাপিটাল মার্কেট হোক, কর্পোরেশনাল ক্যাপিটাল মার্কেট হোক। সেখানে বলা হয় যে আমাদের এইখানে প্রাইমারি মার্কেট বলি, আটা বলি সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটটা কি? প্রাইমারি মার্কেট হচ্ছে যখন কোনো কোম্পানি সরাসরি ইনভেস্টরকে শেয়ার ইস্যু করে, এটাকে বলে প্রাইমারি মার্কেট। আর যখন শেয়ারটা প্রাইমারি মার্কেটে ইস্যু হওয়ার পরে যখন এটাকে ট্রান্সফার করা হয়, এক হোল্ডার থেকে আরেক হোল্ডারে ট্রান্সফার হয়, এটাকে বলে সেকেন্ডারি মার্কেট। আমাদের পার্টিসিপেন্টটা কি
শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমি যদি কোশ্চেন করি আমাকে একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো এখন, কারণ এখানে একটু আমার বোঝার দরকার আছে আপনারা আসলে বুঝতেছেন কিনা। তো এখানে আমাদের যদি বলি যে আমাদের প্রাইমারি মার্কেটে যদি শেয়ার যেটা আসে, ইস্যু হয়, সেইটা কি আমি সেকেন্ডারি মার্কেটে ইচ্ছা করে বাড়াতে পারি কি পারি না, এটা আমাকে উত্তর দিতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন? কাইন্ডলি আবার একটু বলবেন। একটা কোম্পানি প্রাইমারি মার্কেটে যে পরিমাণ শেয়ার ইস্যু করছে, সেই শেয়ারটা কি সেকেন্ডারি মার্কেটে কি শেয়ারের সংখ্যা কি বাড়ানো যায় কি যায় না? যাওয়ার তো কথা। যাওয়ার কথা কেন বলেন তো একটু কাইন্ডলি। আমি আপনাদেরকে এই জন্য দিয়েছিলাম, কারণ কোশ্চেন করার উদ্দেশ্য হলো যে আমি আমি বুঝার চেষ্টা করতেছি আপনারা বুঝতেছেন কিনা, কারণ রিসিপিয়েন্ট যারা তারা যদি না বুঝেন তাহলে আমাকে ওটা চিন্তা করতে হবে ওইভাবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাইমারি মার্কেটে শেয়ারটা ইস্যু হয় বা সাপ্লাই হয়, তাহলে যেই পরিমাণ সাপ্লাই হবে সেটাই কি সেকেন্ডারি মার্কেটে যাবে? সেকেন্ডারি মার্কেটে শেয়ারটা বর্ধিত হয় না। কারণ আপনি যদি মনে করেন একটা ম্যানুফ্যাকচারার সে যেটা সাপ্লাই দিচ্ছে হোলসেল মার্কেটে, তাহলে সে বলা আসলে যে হোলসেল মার্কেটে সাপ্লাই দেবো, তাহলে রিটেল মার্কেটে কি হোলসেল মার্কেটের থেকে বেশি যাবে? হোলসেল মার্কেটে যেটুকু যায় রিটেল মার্কেটেই ওইটা চলে যায়। তাহলে হোলসেল মার্কেটে যেটা ইস্যু করে দিছে সে তার বেশি কখনোই রিটেল মার্কেটে যাবে না। ঠিক তেমনি আমরা প্রাইমারি মার্কেটে শেয়ারটা ইস্যু হয় আর হস্তান্তর হয় সেকেন্ডারি মার্কেটে, এটা মনে রাখবেন। এখন জিনিসটা বুঝছেন, সেকেন্ডারি মার্কেটে শেয়ার বর্ধিত হয় না। জি, তা- বুঝতে পারছি। তো এই যে প্রাইমারি মার্কেটে আমরা দুইটা ভাবে প্রাইমারি মার্কেট অফার করে থাকি, শেয়ার বাড়ানো হয়, এর সারা বিশ্বে একই। এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে এটাকে মিন করবে দেখবেন, যে একটাকে প্রাইভেট অফার বলা হয়, যে আমি অন টু ওয়ান, আমি আপনার কাছে বিক্রি করলাম, আরেকজনের কাছে বিক্রি করলাম নন সার্কেলের মধ্যে। আর একটা হচ্ছে জেনারেল ভাবে আমি বিক্রি করে দিই, সবাই যে কোনো কেউ আসছে আর বিক্রি করতে কিনতে পারে, এটাকে বলে জেনারেল ভাবে। এবং এই যে পাবলিকের কাছে যে বিক্রি করাটা বা জেনারেল ভাবে বিক্রি করা, এটা আমরা ট্রান্সও করতে পারি, যেমন আমি সিঙ্গেল ট্রান্সে করতে পারি, মাল্টিপল ট্রান্সও করতে পারি, যে একবারে করলাম আলাদা রকম, এটা গ্লোবালি প্র্যাকটিস আছে। আর সেকেন্ডারি মার্কেটে যখন শেয়ারটা ইস্যু হয়ে যায়, মানে এই প্রাইমারি ইস্যু হয়, তখন সেকেন্ডারি মার্কেট যখন আসে, সেটা একটা কোন একটা বোর্ডে ট্রেড হয়, সেটাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। তাহলে এইখানে যখন দেখবেন, খেয়াল করেন যে এই যে বোর্ড, যেটা বোর্ডে যখন ট্রেডটা হয়, তখন দেখা যায় কখনো কোনো কোম্পানি ইস্যু করার পরেই ট্রেড হয়। তার মানে শেয়ার ইস্যু করার পরে ট্রেড হয়, মানে কেমন, যে কোম্পানি একটা গঠন করার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি, যে আমি মেশিন কিনবো, ম্যাটেরিয়াল কিনবো, কিন্তু দেখা গেল যে কোম্পানি এখনো অস্তিত্বে আসে নাই, গঠন করে মানে কোনো ম্যাটেরিয়াল ল্যান্ড কেনে নাই, মেশিন কেনে নাই, কোম্পানি শুধু ক্যাপিটাল ফর্মে রেখে দিয়েছে টাকাটা। এই অবস্থাও অনেক সময় দেখবেন যে মেন বোর্ডে, আমাদের ক্যাপিটাল মার্কেটে মেন বোর্ডে ট্রেড হচ্ছে, এটাকে আমরা বলি গ্রিন ফিল্ড, কোম্পানি ট্রেড হচ্ছে। আবার কখনো আছে না, গ্রিন ফিল্ড কোম্পানি অপারেশনে চলে যাচ্ছে। তো এই যে এখানে শরিয়ার কনসেপ্টে আসবে, যখন সেকেন্ডারি মার্কেট ট্রেড হবে, তখন সে কি কোন স্টেজে আছে, এটাও একটা কনসিডারেশন ফ্যাক্টর। মেন বোর্ডে ট্রেডটা সে কি গ্রিনফিল্ড অবস্থায় আছে নাকি তার ভিজিবল কোনো অপারেশন আছে, এটাও একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে, শেয়ারটাকে আমি, একটা কোম্পানি সরাসরি কোনো ফান্ড রেজ করবে না, এমনি সরাসরি মার্কেটে বিক্রি করতে পারে, মার্কেটে বিক্রি বা করতে পারে, এটাকে আমরা বলি, আমাদের দেশে বলা হয় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড। এটা গ্লোবালি এই ধরনের অল্টারনেটিভ ট্রেডিং সিস্টেম আছে, সেখানে মার্কেটে শেয়ারটা মেন বোর্ডে না এনে সে অল্টারনেটিভ মাধ্যমে শেয়ার বিক্রি করতে পারে। তো এইটা হলো মূলত আমাদের একটা মার্কেটের কাঠামো, আমরা বললাম ট্রেডিং এর ক্ষেত্রে। এখন আমরা স্ট্যান্ডার্ডটাকে বোঝার চেষ্টা করবো, তাহলে দেখবেন আস্তে আস্তে এই কনসেপ্টটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবো। যে শেয়ার রিপ্রেজেন্টস আনডিভাইডেড শেয়ার ইন ক্যাপিটাল অফ কর্পোরেশন জাস্ট অ্যাজ ইট রিপ্রেজেন্টস আনডিভাইডেড শেয়ারস ইন ইটস অ্যাসেটস and rights associated with it upon conversion of capital into tangible things, benefits, debts and so on. এখানে বলতেছে যে শেয়ারটা রিপ্রেজেন্ট করে কি মালিকানা, কার উপর মালিকানা, ওই কর্পোরেশনের মালিকানা কি হিসেবে, ক্যাপিটাল হিসেবে। এখন এই ক্যাপিটাল হিসেবে কি থেকে যায়, থাকে না, ক্যাপিটালটা কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। কনভার্টটা হয়ে যায় কি, অ্যাসেটে কনভার্ট হয়। অ্যাসেটে কনভার্ট হয়, কখনো অ্যাসেট হয়, কখনো লোনও হয়ে যায়। কেমন, একটা কোম্পানি সেই টাকা নিছিল শেয়ার হোল্ডারের কাছে,
নিয়ে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে রাখছে, রাখার পরে সে কিছু টাকা, মনে করেন 10 কোটি টাকা নিছিল, নিয়ে 5 কোটি টাকা সে অ্যাসেট কিনছে, 3 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল ব্যাংকে ডিপোজিট রাখছে, আর 2 কোটি টাকা সে অ্যাডভান্স দিচ্ছে। তাহলে অ্যাডভান্সটা কি? লোন। তাহলে এখন দেখেন তিনটা জিনিসকে মিলাই কিন্তু তার অ্যাসেটের ক্যাপিটালের কম্পোজিশন হয়ে যাচ্ছে। তো সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট, দ্য টাইম অফ ট্রেডিং এ শেয়ার ইজ দিস আনডিভাইডেড শেয়ার। এখানে সাবজেক্ট ম্যাটারটা কি? আনডিভাইডেড শেয়ার। যে সে কিন্তু শেয়ারটাকে এখানে কথা বলতেছে। এখানে আনডিভাইডেড শেয়ারটা কি? ওই কোম্পানির। এখানে অ্যাসেটের আলাদা আলাদা করে ভাগ করছে না, যে এইটা লোন, এইটা এত টাকা লোনের ট্রেড হচ্ছে, এত টাকা অ্যাসেটের ট্রেড হচ্ছে, এইভাবে ভাগ করছে না। সাধারণভাবে আমরা কি শিখে আসছি আগে, যে ডিরেক্টলি লোন ট্রেড করা শরীয়তে পারমিট করে না। তাহলে অ্যাডভান্স ট্রেড করা শরীয়তে পারমিট করে না। এখন এইখানে এসে দেখা যাচ্ছে যে একটা কোম্পানির মধ্যে কম্বিনেশন হয়ে গেছে। সে আন্ডারলাইনটা কি হয়েছে? অ্যাসেট হয়েছে, ট্যানজিবল অ্যাসেট হয়েছে, তার আপনার ওই যে লোন হয়েছে, আবার অন্যান্য ফর্ম অ্যাডভান্স হয়েছে, বা ক্যাশ ফর্ম আছে। তাহলে এটা তখন এইটা আলাদা আলাদা সেগ্রিগেট করে চিন্তা করবো না, আমরা চিন্তা করবো এটা অ্যাজ এ গ্রস হিসাবে চিন্তা করবো। তাহলে সেটা সেই হিসাবে আমরা চিন্তা করবো। সেকেন্ড হচ্ছে, ইট ইজ পারমিটেড টু বাই এন্ড সেল শেয়ারস অফ কর্পোরেশন অন এ স্পট অর ডিফার্ড বেসিস ইন হুইচ ডিলে ইজ পারমিটেবল। আমরা স্বাভাবিকভাবে আমরা কি বলছিলাম কি, যে শেয়ারের ক্ষেত্রে আপনি যদি মনে করেন কোনো কর্পোরেশন শেয়ার কেনেন, তাহলে স্পট নগদ টাকাও কিনতে পারেন, ডিফার্ড বেসিসও কিনতে পারেন। ডিফার্ড কি? যে আমি এখন শেয়ারটা দেন, আমি পরে আমি আমি আপনাকে টাকাটা দেবো। এখানে খেয়াল করবেন যে শেয়ারটা নিচ্ছে আগে, আর টাকাটা দিচ্ছে পরে। এটাই যদি দুইটাই ডিফার করতো, শেয়ার প্রাইসও ডিফার করতো, আর পণ্যটাও ডিফার করতো, তাহলে এটা সরকারি কনসিডারেশন, এটা ভিন্নতা আছে। বুঝছেন? কিন্তু এখানে কিন্তু টাকাটা, শেয়ারটা নিয়ে নিছে। হ্যাঁ, তো দুইটার ক্ষেত্রে এটা পারমিটেবল। এই যে কখন পারমিটেবল? যদি এটা অ্যাক্টিভিটিটা ওই কর্পোরেশনের অ্যাক্টিভিটিটা পারমিটেবল হয়, এটা মনে রাখতে হবে, যেটা আগে আমরা শেয়ার করে আসছি। তৃতীয় নম্বর, পার্টিসিপেশন অফ অর ট্রেডিং ইন শেয়ার ফর দ্য পারপাস অফ কনভার্সন। যদি এখানে একটা কথা আছে যে participation or trading is permitted for the purpose of conversion for on who has the ability to effect conversion or by adopting a resolution for conversion in accordance with the Sharia at the first general meeting or by striving for conversion in line with 346। এখানে যেটা Sharia standard related to conversion of bank। এখানে এখানে বলতেছে, খেয়াল করেন, যে যদি শেয়ারের একটা নন পারমিটেড কোম্পানিতে শেয়ার কিনছেন আপনি, এখন ওই কোম্পানির শেয়ারটা পারমিটেড হবে কি হবে না? হ্যাঁ, পারমিটেড হবে, যদি এটা সে মেজর একটা ম্যান্ডেট নেয় যে আমি জেনারেল মিটিং এ এসে এই শেয়ারটা আমি আমার এই বিজনেস, আন্ডারলাইন বিজনেসটা আমি পারমিটেড বিজনেসে কনভার্ট করবো, তাহলে ওই কোম্পানির শেয়ারটা পারমিটেড হবে। আর একটা হচ্ছে ব্যাংক, মনে করেন কনভেনশনাল ব্যাংক, সে এখন ডিক্লেয়ার করে যে আমি শরিয়া ভিত্তিক ব্যাংক হবো, তাহলে এই অবস্থায় শেয়ারটা পারমিটেড করা বৈধ হবে, এটা বলতেছেন। Participation or trading for investment and trading in shares of corporation whose primary activity is permissible, but they make deposits or borrow on the basis of interest। এখানে একটা দেখেন, আগের স্ট্যান্ডার্ড থেকে এখানে ডিফার করে গেল আলোচনায়। সেখানে কি বলতেছে, যে এবং যদি কোনো কোম্পানি, সে যদি কোনো ডিপোজিট করে অথবা কোনো টাকা ধার নেয় কিসের ভিত্তিতে? সুদের ভিত্তিতে, সেটাও অ্যালাউ হতে পারে। কখন? এই রুলটা অ্যালাউ হবে, মানে পারমিটেড করবে, কিন্তু সব ক্ষেত্রে না। কিন্তু সেই পারমিটেড, এটা মনে রাখতে হবে কখন এটা পারমিটেড। দ্য ফান্ডামেন্টাল রুল ইজ দ্যাট প্রভিশন অফ অ্যাকোয়ারিং শেয়ার্স অ্যান্ড or transactions in shares of company that sometimes undertake transaction riba and other prohibited elements, যেটা আমরা আগে বলে আসছিলাম, even when their primary activity is permissible। কখনো কখনো প্রাইমারি অ্যাক্টিভিটি পারমিটেবল, কিন্তু সে এমন কোন ধরনের ট্রানজাকশন গুলো করতেছে যেটা শরীয়তে পারমিটেড করে না। But from these rules, subscription transactions are exempted with the following condition। কিন্তু এই রুলের মধ্যে বলা আছে যে এই কিছু কিছু ক্ষেত্রে এই এক্সেমশন দেওয়া আছে, সেটা একটু মনে রাখবেন। এবং এটা মনে রাখবেন যে অফিস যে এক্সামে আপনাকে এটা কনফিউজ করে বিভিন্ন কোশ্চেন দিবেন, এই ধরনের ইস্যুতে দেয়। এক নম্বর হচ্ছে, that the corporation does not state in its memorandum or association that one of its objective is to deal in interest। একটা কর্পোরেশন যদি এটা ডিক্লেয়ার করে যে আমার আমার ম্যান্ডেট এরকম ইন্টারেস্ট নিয়ে ডিল করা, এইটা যদি হয় তাহলে সেখানে করা যাবে না। কিন্তু সে যে এটা ডিক্লেয়ার করে যে না, আমার এই ধরনের কোনো ম্যান্ডেট নাই, প্রহিবিটেড গুডস নিয়ে আমি ব্যবসা করতেই হবে, আমাকে এই ধরনের কোনো ম্যান্ডেট নাই, তাহলে আমি ওইখানে শেয়ার পারমিট, ওইখানে আমার শেয়ার ট্রেড করা বৈধ।
সেকেন্ড নম্বর হলো কালেকটিভ অ্যামাউন্ট রেইজ অ্যাজ লোন অর ইন্টারেস্ট ওয়েদার লং টার্ম অর শর্ট টার্ম ডাজ নট এক্সিড 30% অফ দ্য মার্কেট ক্যাপিটাল অফ দ্য কর্পোরেশন। এখানে বলতেছে যে যেই কোম্পানির শেয়ার, যে কোম্পানি লোন নিছে ব্যাংকের থেকে সুদি ভিত্তিতে, সেইখানে যদি তার টোটাল লোন অ্যামাউন্টটা যদি তার মার্কেট ক্যাপিটালাইজেশনে 30% এক্সিড না করে, তাহলে এটা পারমিটেড। আমরা আগে কি বলছিলাম, যেইখানে শরিয়া ভিত্তিক নন মানে সুদি ভিত্তিক লোন নেবে সেইখানে পারমিটেড না, মনে করেন। এখন এটাকে পারমিটেড করতেছে একটা কন্ডিশনে, কতটুকু অ্যালাউ, যদি সেটা 30% ক্রস না করে। 30% কার? মার্কেট ক্যাপিটালাইজেশন। আর মার্কেট ক্যাপিটালাইজেশন কি এটা মনে একটু বুঝে নিন। মার্কেট ক্যাপিটালাইজেশন হলো, মনে করেন একটা কোম্পানি তার 10 কোটি টাকার কোম্পানি, তাহলে এইটার পার ভ্যালু হলো 10 টাকা। 10 কোটি মানে একটা শেয়ারের মূল্য 10 টাকা। এখন শেয়ার মার্কেট এটা ট্রেড হয়, ট্রেড হলে এটা শেয়ার মার্কেট ট্রেড হয় হলো 15 টাকা। তাহলে 10 টাকা শেয়ার ট্রেড হচ্ছে, 5 শেয়ার 15 টাকা। তাহলে আমরা এই 10 কোটি টাকার কোম্পানি মার্কেট ক্যাপিটাল হচ্ছে যে মার্কেট প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। মার্কেট প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে এখন বলেন তো, আমি 10 কোটি টাকার কোম্পানি, আমার মার্কেট ক্যাপিটাল কত হবে? কেউ একজন বলেন কাইন্ডলি। Market price divided by number of shares. হ্যাঁ, মার্কেট প্রাইস মাল্টিপ্লাই নাম্বার অফ শেয়ারস। Multiply. তাহলে স্যার yeah, কত হবে বলেন? 150 হ্যাঁ, 15 কোটি। আমি বললাম না 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, তার মানে 10 কোটি আমি ধরেন 10 কোটি শেয়ার। 10 কোটি শেয়ার ধরেন, 10 লক্ষ শেয়ার। 10 10 লাখ শেয়ার, আর এক একটা শেয়ারের মার্কেট প্রাইস 15 টাকা। 10 লাখ ইন্টু 15 হুম, 1.5 কোটি। এই বের করে নিই। দেড় কোটি হবে। হ্যাঁ, 1.5 কোটি। এই 1.5 কোটি নাকি 15 কোটি হয়? নাম্বার অফ শেয়ার কি 10 লাখ না? 10 লাখ নাকি? 10 লাখ টাকা, 10 টাকা ফেস ভ্যালু। তাহলে 1 কোটি 10 কোটি, ও 10 লাখ টাকা হবে। কত হবে? 1 কোটি 10 কোটি টাকারে ভাগ করেন 10 দিয়ে। 15 কোটি। 15 কোটি এক্স্যাক্টলি। 15 কোটি, তাহলে 15 কোটি, আর 15 কোটি টাকা 30% কত হয় বলেন? 4.5 কোটি। তার মানে এখানে এই স্ট্যান্ডার্ড বলছে যদি শর্ট টার্ম লোন নেক আর লং টার্ম লোন, সে ডিপোজিট নিক আর যা করুক, বুঝছেন, যেভাবে সব সুদের ভিত্তিতে 4.5 কোটি টাকা বেশি এটা এলা হবে না, বুঝছেন। তার জি। মানে যদি বলে আপনাকে এক্সাম্পল দেয়, একটা অঙ্ক দিয়ে দেয় যে একটা কোম্পানির সেই শেয়ার ক্যাপিটাল হলো 10 কোটি, মার্কেট ক্যাপিটাল 15 কোটি, এখন এই কোম্পানির লোন আছে আপনার 5 কোটি, তাহলে এটা শরীরতে পারমিট কি পারমিটেড না, কি বলবেন? হ্যাঁ, পারা যাবে। কেন পারা যাবে? পারা যাবে না। আরেকবার একটু কোশ্চেনটা স্যার, মানে 5 কোটি লোন। হ্যাঁ, 5 কোটি সুদ ভিত্তিক লোন আছে, পারা যাবে। 30% বলছে তো স্যার। 30% পারা যাবে না। 4.5 কোটি হয়ে যায়। পারা যাবে না, maximum। পারা যাবে না। হ্যাঁ, এক্সিট করছে। এইটা মানে আপনার স্ট্যান্ডার্ড আপনাকে নাও নেবে না, কিন্তু আমি একটা অঙ্ক দিয়ে দিল, তুমি কি করবেন? পারবেন না এটা করতে? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে স্যার। বুঝছি, এইরকম মাথা খাটাই নিয়ে, বুঝছেন। তো এরপরে আপনি আসেন, দ্য অ্যামাউন্ট অফ ইনকাম জেনারেটেড ফ্রম প্রভিডেন্ট কোম্পানি। আমরা যখন কথা প্রশ্ন করবো তখন আপনারা আনমিউট করে নিয়েন, বাকি সময় আপনারা দেখেন। হ্যাঁ, আমি কোশ্চেন করবো কিন্তু মাঝে মাঝে। The amount of income generated from provident component does not exceed 5% of the total income of the corporation. Prohibited ইনকাম, যেহেতু আপনার ওই যে বলেছেন সে সুদি ভিত্তিক লোন দেয়, তাহলে সুদ ভিত্তিক লোন দিয়ে কিছু সব সুদ বিজনেস, সে তার পারমিজেবল বিজনেস, কিন্তু কিছু বিজনেস আছে সুদের থেকে আসে,
কিছু ভিত্তিক সুদি ভিত্তিক ডিপোজিট করছে, এফডিআর করছে, বা কোনো একটা কম্পোনেন্ট থেকে নন প্রহিবিটেড এলিমেন্টস থেকে তার ইনকাম আসতেছে, যেটা শুধু রিবা না, আরো অনেকগুলো এলিমেন্টস আছে, সেটা একটু আগে আমি বলছিলাম, আরো 8-10টা আইটেম আছে মনে করেন, ওই ধরনের থেকে তার ইনকাম আসতেছে। ওই ক্ষেত্রে এই প্রভিডেন্ট এলিমেন্টস এর ম্যাক্সিমাম সিলিং হলো কত? 5%। তার মানে এই যে কম্বাইনের কথা বলছিলাম, এই ধরেন আপনার এই কম্বাইনটা বছর শেষে ইনকাম করলো 5 কোটি, তাহলে তার কত টাকা পর্যন্ত ইনকাম হলে আপনি এটা অ্যালাউ করবেন প্রভিডেন্ট ইনকাম? কত 100 বলছিলাম? কোটির 10? উপরে। হ্যাঁ, 100 কোটির না না না, প্রফিট আমি হতে হবে বললাম 100 যে, কোটির উপর। আমি বললাম সে 10 কোটি টাকাই সে প্রফিট জেনারেট করছে এই বছরে। আচ্ছা, পঁচিশ তার লাখ মধ্যে, হ্যাঁ, সে তো 50 লাখ হইলে ইয়া করতে পারবে কি, মানে 50 লাখ পর্যন্ত 50 লাখের বেশি আপনি, 50 পারবে না। লাখের বেশি হলে আপনি আর অ্যালাউ করবেন না, তাই তো না? হুম হুম। বুঝছেন কথা? 5%। এইভাবে আপনার ম্যাথামেটিক্সে চিন্তা করতে হবে, বুঝছেন? তাহলে 50 লাখ, যদি এখানে বলে বলে 55 লাখ টাকা ইনকাম করছে পোয়েট্রি লিমিট থেকে, তাহলে কি এটা টেট করতে পারবেন কি পারবেন না? বলবেন যে পারবো না। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এইগুলো এই পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে। তাহলে আপনার কতগুলো গেল? আমরা কিন্তু 30% অফ দ্য মার্কেট লোনের ক্ষেত্রে গেলাম, 30 ডিপোজিটের ক্ষেত্রে একই রকম 30% গেলাম, আর হলো একটা গেলাম কি প্রহিবিটেড লিমিট থেকে 5% গেলাম। এরপরে আপনি আসেন, ফর দ্য ডিটারমিনেশন অফ দিস পার্সেন্টেজ রিকোর্স ইজ টু বি দ্য লাস্ট বাজেট অর ভেরিফাইড ফিনান্সিয়াল পজিশন। হ্যাঁ, আপনি এটা কোন ভিত্তিতে হিসাব করবেন? আপনি আপনার লাস্ট পজিশন, ফিনান্সিয়াল পজিশনের উপরে, অথবা যেটা যে ফিনান্সিয়াল পজিশনের স্টেটমেন্ট আপনার অডিটেড করা আছে, ভেরিফাইড, সেটার উপরে ভিত্তি করে আপনি এই হিসাবটা করবেন। It is obligatory to eliminate provident income specific to the share that is mixed up with the earnings of the corporation, and this is in accordance with the following. এখন ওই যে আগে যেটা একটু আগে বলছিলাম, যে প্রভিডেন্ট এলিমেন্ট থাকলে তো আপনি বিনিয়োগ করতে পারবেন 5%-এর মিসে হলে, কিন্তু আপনি প্রভিডেন্ট এলিমেন্টস, এটা কি বৈধ? বলা হচ্ছে প্রভিডেন্ট ইনকাম যেটা, এটা ওই কোম্পানির জন্য বৈধ না, তাকে কি করতে হবে? এটাকে এলিমিনেট করে দিতে হবে, বের করে দিতে হবে। যেমন দেখবেন ইসলামী ব্যাংক যারা তারা কিন্তু কিছু ইনকাম প্রভিডেন্ট এলিমেন্টস থেকে ইনকাম আসে। সে কথা কথা দেশের বাইরে ভস্ট অ্যাকাউন্ট বলে না, নাস্ট অ্যাকাউন্টস, দেশের বাইরে অ্যাকাউন্টস খুলছে, সেখানে সেখানে ডিপোজিট করে আসছে, ওখান থেকে ইন্টারেস্ট আসতেছে, সেটা তো অ্যাক্রু হচ্ছে, তাহলে ওটা রিকগনাইজ করে। দেশের মধ্যে এরকম কিছু আছে, তো প্রভিডেন্ট সে কম্পেনসেশন চার্জ করতেছে ব্যাংকগুলো, ওভারডির উপরে কম্পেনসেশন চার্জ করছে, ওভারডি লোনের উপরে, এটা প্রভিডেন্ট ইনকাম। এই প্রভিডেন্ট ইনকামটাকে কি করতে? এলিমিনেট করে দেয়, সেটা দান করে দেয়, ইনকাম থেকে ওটা এলিমিনেট করে দেয়। তো এই যে ইলিমিনেশনটা করবেন, কিভাবে করবেন সেটা বলছি। দ্য ইলিমিনেশন অফ প্রভিডেন্ট ইনকাম ইজ অব্লিগেটরি, এটা বাধ্যতামূলক। অন হু ইজ দ্য ওনার অফ দ্য শেয়ার, যে শেয়ার হোল্ডার তার উপরে বর্তাবে। Whether an investor or trader at the end of the financial period, even if the payment is due at the time of issuance of the final financial statement, whether quarterly, annual or for the period, সে যে পিরিয়ডেই, পিরিয়ড কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি, যখনই এটা জানতে পারবে যে আমার আমার ইনকামের মধ্যে এই ধরনের প্রভিডেন্ট ইনকাম ঢুকে আছে, সে ডিভিডেন্ড আকারে যদি পায়, সেটা সে ওই ইনকামটা তাকে বের করে দিতে হবে। Accordingly, elimination is not obligatory for one who sells the share before the end of the financial period. হ্যাঁ, কিন্তু যে ফিনান্সিয়াল পিরিয়ডের এন্ড হওয়ার আগেই সে বিক্রি করে দিচ্ছে, সে তো জানেই না কত টাকা প্রভিডেন্ট ইনকাম আছে, তো তার জন্য এটা অব্লিগেটরি না। তো আপনাকে কিন্তু প্রথমটা দিয়ে কোশ্চেন করবে, আপনারা দ্বিতীয়টা দিয়ে মনে করেন কোশ্চেন করবে, যে একজন আর্ন করছে কিন্তু সেসব শেয়ার বেচে দিছে ঠিক 29 জুনে এসে বিক্রি করে দিছে, 30 দিনের ক্লোজিং অ্যাকাউন্ট, তাহলে সে কি করবে? সেটা কি বৈধ কি বৈধ না? তাতে বুঝবেন যে এটা বৈধ, কারণ সে 30 দিনে অ্যাকাউন্ট ক্লোজ করছে, সে 29 দিনে বিক্রি করছে। বুঝছেন কথাটা? এরপর আপনি আসেন, দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইলিমিনেশন ইজ prohibited income specific to the share, whether or not the profits have been distributed, and whether or not the corporation has been declared profit or suffered a loss. এখানে বলছে যদি একটা কোম্পানির আপনার ইনকামে ঢুকে গেছে, সাবজেক্ট ম্যাটার অফ ইলিমিনেশন ইজ প্রহিবিটেড ইনকাম। আচ্ছা, যদি বলছে যে আপনি ডিস্ট্রিবিউট করেন নাই, মনে করেন একটা কোম্পানি কখনো কখনো শেয়ার প্রফিট ডিক্লেয়ার করে, কখনো ডিক্লেয়ার করে না। যেমন আমাদের দেখবেন শেয়ার মার্কেট অনেক কোম্পানি আছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে না, বলে কি আমি এক্সট্রা ডিভিডেন্ড দিচ্ছি, তাহলে এক্সট্রা ডিভিডেন্ড কি ডিভিডেন্ড না? সেটা ওটা ইনকাম ডিস্ট্রিবিউশন।
তাহলে আপনি এটা পাইলেন নাই, পাইছেন কি ক্যাশ পান নাই, নগদে পান নাই, কিন্তু পাইছেন এক্সট্রা ডিভিডেন্ড আকারে। এই ক্ষেত্রেও আপনার এই প্রভিশনটা মানে আপনার এই এলিমিনেশনটা করতে হবে। আবার আপনি বলতে পারেন মিক্স আপ করে দিচ্ছে যে কিছু ক্যাশ কিছু স্টক, তাহলে আপনাকে এখান থেকে এলিমিনেশন করতে হবে। আবার সে বলতেছে যে আমি কিছু পার্সেন্টেজ দিছি, আমার ইনকাম হয়েছে, কিন্তু আমি এই বছর কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো না, নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিচ্ছে। তাহলে আপনি যদি জানেন যে ওখানে ইনকাম অ্যাক্রু করছে, তাহলে আপনাকে এটা এলিমিনেট করতে হবে। That elimination is not obligatory for the intermediary agent or manager out of part of their commission or wages because this is their right in lieu of the work they have been done. এখন এই এলিমিনেশনটা যিনি এজেন্ট হিসেবে কাজ করে, সে লাইক মনে করেন আমাদের শেয়ার মার্কেটে যারা ব্রোকার, আমি শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খুলছি, এখন আমি মনে করেন আবার ইসলামী ব্যাংকের শেয়ার আমি কিনছি, বা অর্থাৎ এসকার্ফ আমার শেয়ার কিনছি, তার কিছু প্রফিট ইনকাম আসছে। তো আমার যে ব্রোকার, তার একটা কাছে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে রাখি, সে তার এটা ম্যান্ডেটরি না, কারণ সে আমার একটা সার্ভিস দিচ্ছে কি জন্য, শেয়ার বাইসেল করার জন্য বা বন্ড বাইসেল করার জন্য। এই সার্ভিসের একটা ফি পাচ্ছে, যেহেতু ওই শেয়ারের টাকাটা তার অ্যাকাউন্টে প্রথমে জমা হচ্ছে, তারপর আমার অ্যাকাউন্টে আসছে, তার এখানে ম্যান্ডেটরি না সে ওইখান থেকে টাকাটা কেটে বা ইলিমিনেট করে দেয়, তারপর আমাকে পে ব্যাক করবে, এটা তার দরকার নাই। এটা যিনি মধ্যপক্ষবর্তী পক্ষ হয়ে কাজ করে তার জন্য এটা বাধ্যতামূলক না, এটা বলছে। The figure whose elimination is obligatory on the person dealing in shares is arrived at by dividing the total provident income of the corporation whose shares are traded by the number of shares of the corporation. এখন আপনাকে হিসাব করতে বলছে এখানে এই স্ট্যান্ডার্ডে এসে যে আপনি কতটুকু টাকা ইলিমিনেট করবেন, এটা হিসাব করে কিভাবে করবেন। হিসাব হলো যে মনে করেন আপনি দেখলেন যে আপনার কোম্পানি ইনকাম করছে 10 কোটি, তার মধ্যে আপনার প্রভিডেন্ট ইনকাম হচ্ছে 1 কোটি, তাহলে আপনি 1 কোটি টাকা, আর আপনার শেয়ার আছে আপনার 10 লাখ, তাহলে আপনি হিসাব করবেন ওই 1 কোটি ডিভাইডেড বাই 10 লাখ, তাহলে মনে করেন যে টাকাটা আসবে ওই অ্যামাউন্টটুকু আপনার এলিমিনেট করতে হবে। এটা হলো এই সিস্টেমটা বলছে, এভাবে ক্যালকুলেশন করতে হবে, আপনাকে নিজেই এটা করতে হবে। It is not permissible to utilize the prohibited component in any way whatsoever, nor in any legal fiction to be created to do so, even if this is through the payment of taxes. অনেক ক্ষেত্রে চিন্তা করলেন যে আরে আমার তো এই টাকা যখন এলিমিনেট করতেই হবে, তাহলে আমি এক কাজ করি, আমার তো ট্যাক্সও দেওয়া লাগবে, তাহলে আমি এই সুদের টাকাটা অথবা আমার এই হারাম টাকাটা, প্রভিডেন্ট ইনকামটা আমি আমার ট্যাক্স দিয়ে দিই। এটা কিন্তু এটা বলতেছে যে এটা করা যাবে না, এটাও প্রভিডেন্ট। তো এটা মানে তার মানে আপনাকে এলিমিনেট করতে হবে, এলিমিনেটই করতে হবে, এটা আপনি একটা আরেকটা দিয়ে মপ আপ করবেন, এটা করা যাবে না। The responsibility for elimination of provident component of income for the benefit of all falls upon the institution in case it is trading for itself or in the case it is managing of operation. হ্যাঁ, বলতেছে যে এই ইলিমিনেশনের কাজটা কার জন্য, কার উপরে এই দায়িত্বটা কার উপর বর্তাবে, এই দায়িত্বটা বর্তাবে সবার উপর বর্তাবে, যে হোল্ড করতেছে অথবা যার যিনি অপারেশনটা ম্যানেজ করতেছে। যেমন দেখা যায় যে আমাদের দেখবেন শেয়ার মার্কেটে আমি বিনিয়োগ করি, একটা কোম্পানির বিনিয়োগ করছি, কিন্তু আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি। তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ডে যে ম্যানেজার, আমি কিন্তু ডাইরেক্টলি ওইটা ফান্ডটা ম্যানেজ করছি না, তাহলে মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের উপরে বর্তাবে। সে যদি কোনো প্রহিবিটেড ইনকাম আসে, তাহলে সে এটা এলিমিনেট করে দেবে। যদি মনে করেন আমাদের দেশে দেখবেন শরিয়া ভিত্তিক মিউচুয়াল ফান্ড আছে, তাহলে যে শরিয়া ভিত্তিক মিউচুয়াল ফান্ড আছে সে ডিক্লেয়ার করছে যে আমি শরিয়া ভিত্তিক মিউচুয়াল ফান্ড, তাহলে যেখানে যেই শেয়ারের বিনিয়োগ করছিল বা যেই বন্ডে বিনিয়োগ, সেখানে যদি কোনো প্রভিডেন্ট ইনকাম আসে, তাহলে সে ওইটা নিজেই এটা এলিমিনেট করে দেবে। তার মানে ম্যানেজারের উপরে যদি আসে ম্যানেজার করবে, যদি ইনভেস্টরের উপরে আসে সরাসরি, তাহলে ইনভেস্টর করবে। এটা একটু মনে রাখতে হবে। The institution will apply the above rule whether it does not directly or through another, and whether it is trading for itself or for another by way of intermediation or management of wealth like funds, or is doing so as the agent of another. এখানে ওই যে জিনিসটা আমি একটু আগে বললাম যে এটা সে ডিরেক্টলি করুক আর ইনডিরেক্টলি করুক, সে ম্যানেজার হিসেবে করুক অথবা ওন পোর্টফোলিওতে এটা হোল্ড করুক, সবার জন্য এটা করতে হবে। ঠিক আছে, ইজ অব্লিগেটেড টু গিভ আপ সাচ ইনভেস্ট, এটা ত্যাগ করে দেয়, এটা ছেড়ে দেওয়াই তার দায়িত্ব, যদি সে সরিয়া চিন্তা করে। It is not permissible to purchase shares by raising interest-bearing loans through a broker or another, just as it is permitted to mortgage the shares of such a loan. বলতেছে যে সুদের টাকা, সুদি ভিত্তিতে লোন নিয়ে, ইন্টারেস্ট বেয়ারিং লোন নিয়ে শেয়ার ক্রয় করা এটা বৈধ না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শেয়ার মার্কেটে, আমাদের শুধু না সারা পৃথিবীতে শেয়ার মার্কেটে মার্জিন লোন বলা, এটাকে মার্জিন লোন বলা হয়। মার্জিন লোনটা কি,
যে আমি আমার অ্যাকাউন্টে, আমার বিও অ্যাকাউন্টে বা আমার শেয়ার অ্যাকাউন্টে আমার 1 কোটি 10 লাখ টাকা আছে। তো যিনি মার্জিন লেন্ডার মানে স্টক ব্রোকার অথবা মার্চেন্ট, সে বললো ঠিক আছে 10 লাখ টাকা এগেন্সটে আপনার আমি 10 লাখ টাকা লোন দেবো 13% ইন্টারেস্টে বা 12% ইন্টারেস্টে। তাহলে ওর 10 লাখ টাকা নিয়ে আর আমার 10 লাখ টাকা, 20 লাখ টাকা আমি এখন ইনভেস্ট করলাম। তাহলে এই যে যে কাজটা করা শরিয়া ভিত্তিক ইন্টারেস্ট বিয়ারিং লোন নিয়ে শেয়ার কেনা, যদিও শেয়ারটা কেনা, শেয়ার যে কোম্পানির শেয়ার সেটা বৈধ, কিন্তু যেহেতু আমি মার্জিন লোন নিয়ে করতেছি এটা আমার শেয়ারটা কেনা বৈধ না। এই কথাটা এখানে বলছে, এইটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, সেকেন্ড নাম্বার হচ্ছে ইট ইজ নট পারমিসিবল টু সেল শেয়ার দ্যাট দ্য সেলার ডাজ নট ওন, দ্যাট ইজ শর্ট সেল। শর্ট সেলটা কি? আমাদের দেশে দেখবেন, শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতেই শেয়ার ক্যাপিটাল মার্কেটে শর্ট সেল আছে। যদিও ক্যাপিটাল মার্কেটে শর্ট সেলটা বৈধ, কিন্তু শরিয়া এখানে বলতেছে বৈধ না। শরিয়া কেন বলতেছে যে শর্ট সেল মানে কি সেটা আগে বুঝে নেন। শর্ট সেল মানে আমার শেয়ার আছে 10,000 স্কোয়ার, আমি যখন শেয়ার মার্কেটে দেখলাম প্রাইস বেড়ে যাচ্ছে, তাহলে আমি বললাম যে আমি 15,000 বিক্রি করে দিলাম, কিন্তু আমার হাতে আছে 10,000। এই মার্কেটে যখন স্ক্রিনে আমি 15,000 অর্ডার দিলাম, মার্কেটে কিন্তু ওই সময় নিয়ে নিছে। তো আমি আমার ব্রোকারকে বললাম তুমি বিক্রি করে দাও এখন 15,000, এই মার্কেটে আমি ভালো প্রাইস পাচ্ছি। তো আমি তোমাকে 2 দিনের মধ্যে T+2 তে আমার সেটেলমেন্ট হয়, তোমার T+2 তে আমি আমার ফ্রেন্ডের কাছে শেয়ার আছে 5,000, ওর কাছ থেকে এনে তোমার আমি দিয়ে দেবো, তুমি সেটেলমেন্ট করে দিও। এই যে যে আমার কাছে 10,000 ছিল না, আমার মাত্র 5,000 শর্ট ছিল, এই অবস্থায় আমি 15,000 বিক্রি করে দিলাম, এটাকে বলে শর্ট সেল। তার মানে আমার আন্ডারলাইং শেয়ার নাই, আমি বিক্রি করে দিচ্ছি, এটাকে বলে শর্ট সেল। এটা শরিয়াতে এটা পারমিটেড না। তাহলে এটা গেল একটা। It is permissible to the buyer of shares to undertake transaction in it by way of sale to another and the like, and after completion of the formalities of the sale and transfer the liability, even though the final settlement is in his favor has not been made. এখানে বলতেছে আমরা কি করি, দেখবেন আমাদের শেয়ার মার্কেটে বলা হয় T+0 আর T+2। T+0 মানে হচ্ছে আমি তার নগদ টাকা দিছি, তাহলে শেয়ারটা পাবো 2 দিন পরে। কিন্তু আমাদের নর্মাল কনসেপ্ট কি, আমি টাকা দিলে আমাদের শরিয়া কি বলে, আমি টাকা দিছি নগদে নগদে। হ্যাঁ, নগদে নগদে। যেমন আমাদের নগদে নগদে আয় করতে হচ্ছে, নগদের আমি টাকা দিছি আমাকে শেয়ার দেন, হ্যাঁ বাকির কোনো কারবার নাই, এটা নর্মাল কথা। কিন্তু এখানে বলছে হ্যাঁ এটা পারমিট দেবো কখন, যদি এই প্রসেস করতে লিগ্যাল একটা প্রসেস আছে, মনে করেন T+2 কেন করা হয়, একটা প্রসেস আছে, টাকা শেয়ারটা আসতে 2 দিন লাগে। অথবা যেমন আমরা বলি জেড ক্যাটাগরি শেয়ার 3 দিন লাগে। তাহলে এই যে 3 দিন, আগে ছিল 9 দিন, 9 দিন পরে শেয়ারটা আমাকে দিবে, আমি টাকা দিচ্ছি এখন 9 দিন পরে শেয়ার দেবে। এই যে যে একটা লিগ্যাল প্রসেসের কারণে যদি ফর্মালিটিস মেনটেন করার জন্য যদি ডিলে হয়, এটা পারমিসিবল, এটা সমস্যা নাই। হ্যাঁ, এটাকে ডিফার্ড সেল হিসেবে গণ্য করা হয় না, ডিফার্ড বাই হিসেবে গণ্য করা হয় না। To secure lawful interest, it is permissible to specialize official agencies to organize trading in some shares so that it cannot be undertaken except through a special broker or through a license or undertaken activity. আচ্ছা, এটা অসুবিধা নাই যে আমি যদি মনে করি যে আমার শেয়ারটা আমি কোনো একটা স্পেশাল এজেন্সিদের মাধ্যমে করাবো, এটা করতে পারেন। ধর আমাদের দেশে দেখবেন যে শেয়ারটাকে আমরা মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকের কাছে 2 ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে ডিসক্রিশনারি অ্যাকাউন্ট বলে, আর একটাকে বলে নন ডিসক্রিশনারি অ্যাকাউন্ট। ডিসক্রিশনারি অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আমি শেয়ার একটা তোমার কাছে আমি আমি টাকা দিছি 10 লাখ, তুমি মার্চেন্ট ব্যাংকার আমার পক্ষে শেয়ার বাই সেল করবা, এবং তোমাকে আমি ডিসক্রিপশন দিচ্ছি তুমি আমার পক্ষে বিক্রিও করতে পারবা। তুমি আমার পক্ষে বিক্রি করার পর যদি টাকাটা পাও, সেটা আবার আর একটা শেয়ারে বিক্রি শেয়ার ক্রয় করতে পারবা। এই যে ডিসক্রিপশনটা দিয়ে দেওয়া হচ্ছে মার্চেন্ট ব্যাংকারকে, মানে একটা বিশেষ ডিসিশন, এইটা ডিসিশনের ভিত্তিতে সে ক্রয় বিক্রয় করতেছে, এটা আমাদের পারমিসিবল, এটা আমাদের মার্চেন্ট ব্যাংকে করা হয়। এখন ইট ইজ নট পারমিসিবল টু লেন্ড শেয়ারস অফ কর্পোরেশন, কোন শেয়ার কর্পোরেশনের শেয়ার ধার দেওয়া এটা বৈধ নয়। আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের শেয়ার মার্কেটে এই শেয়ার লেন্ডিং মানে শেয়ার লেন্ডিং বড় একটা কনসেপ্ট আছে, এটা কনভেনশনাল শেয়ার মার্কেটে আছে, কিন্তু শরিয়া ভিত্তিক শেয়ার যদি আমরা ইসলামিক ক্যাপিটাল মার্কেট বলি সেক্ষেত্রে এটা পারমিটেড না। ইট ইজ পারমিসিবল টু মর্টগেজ শেয়ার দ্যাট আর লফুল অ্যাকর্ডিং টু শরিয়া। মনে করে কোনো একজন ব্যক্তি কোন একটা ব্যাংকের থেকে ফান্ডিং নিছে, লোন নিছে, মানে বা ইনভেস্টমেন্ট নিছে, এখন তার একটা শেয়ার আছে, ব্যাংক বলে কি ঠিক আছে আপনি মানে মর্টগেজ রাখেন, তাহলে এই শেয়ারটা মর্টগেজ রাখা ওই লোনটা নেওয়া বৈধ, তার মানে শেয়ারের মর্টগেজ রাখাতে কোনো বাধা নাই, এইটা বলছে। ইন দিস রিসপেক্ট দেয়ার ইজ নো ডিফারেন্স whether the assets of the corporation are cash, tangible assets or debt। এই ক্ষেত্রে বলছে যেই কোম্পানিতে আমি যেই কোম্পানির
বা আমি মর্টগেজ রাখতে শেয়ারটা মর্টগেজ রাখছি, ওই কোম্পানি কি ব্যবসা করে বা কি তার অ্যাসেট আছে বা লায়াবিলিটি আছে বা লোন আছে, এটা আমার এখানে দেখার বিষয় না। আমার এটা আন্ডারটেকিং বা মর্টগেজ রেখে আমি আমার ট্রানজেকশনটা করতে পারবো। দিস ইজ টু। আচ্ছা, এরপর আসেন, দ্য কন্ট্রাক্ট অফ সালাম ইজ নট পারমিসেবল ইন শেয়ার। আমরা যেটা সালাম কন্ট্রাক্ট করি মানে ডিফার্ড সেল বেসিসে, এইটা শেয়ারে অ্যালাউড না। ইট ইজ নট পারমিসেবল টু কন্ডাক্ট ফিউচার কন্ট্রাক্ট ফর শেয়ার। ফিউচার কন্ট্রাক্ট কি? যে আমি ভবিষ্যতে একটা প্রাইস নির্ধারণ করতেছি, যে আমি তোমাকে 1 মাস পরে তোমাকে আমি আমি 1 মাস পরে তোমাকে আমি 10 টাকাটা 13 টাকা করে আমি দেব, আর তখন আমি তুমি শেয়ার দেবা। এই যে ফিউচারে একটা ট্রানজেকশন বলছে, এখানে এটাকে বলা হয় স্পেকুলেশন। আমরা আগে কি বলছিলাম যে প্রোহিবিট এলিমেন্টের মধ্যে শরিয়াতে বলা হয় স্পেকুলেশনটা প্রোহিবিটেড। তাহলে এখানে যেহেতু স্পেকুলেশনের এলিমেন্টস আছে, এটা প্রোহিবিটেড। আরেকটা আছে কি, ইট ইজ নট পারমিসেবল টু কনক্লুড কন্ট্রাক্টস অফ অপশনস অফ শেয়ার। অপশনটা কি? অপশনের মধ্যে দুটো রাইট থাকে, রাইট টু বাই, রাইট টু সেল, মানে এটাকে পুট অপশন বলি, আর আছে কল অপশন বলি। এই পুট অপশন অর্থাৎ আমার একটা পুট অপশন দিয়ে এইভাবে আমি যদি কোনো অপশন দিয়ে যদি শেয়ার বাই সেল করা হয়, তো এটা শরীয়তে পারমিট করে না। মানে আমার ডেরিভেটিভস এর মধ্যে যদি এই ধরনের অপশন দেওয়া থাকে, এই অপশন দিয়ে ডেরিভেটিভস কন্ট্রাক্ট করা শরীয়তে পারমিট করে না। It is not permitted to conclude swap contract with respect to shares and their returns. আমি শেয়ার দেব, তুমি আমার রিটার্ন দেওয়া, এটা কিন্তু সুদ, এটা রিবা। তার মানে আমি এখানে কনসিডারেশনটা কিন্তু আলটিমেটলি মানে ওভার কনসিডারেশন বানাইছি। কিভাবে? শরিয়াতে বলা আছে কি, যে এনি এক্সট্রা গেইন ওভার দা ইনভেস্টমেন্ট। এক্সট্রা গেইন কি যে কোনো ফর্মে হোক, এখানে কিন্তু এক্সট্রা গেইন হয়ে যাচ্ছে শেয়ারের উপরে। তো এই জন্য এই শেয়ার দিয়ে আটা রিটার্ন আমি নিচ্ছি। এই ধরনের কোনো গেইন ক্যালকুলেট করে সব কন্ট্রাক্ট করা শরীয়তে পারমিট করে না শেয়ার দিয়ে। এরপর আসে, ইট ইজ নট পারমিট। আমাদের কত টাইম কত আছে জানি না। আচ্ছা, আছে। ইট ইজ নট পারমিটেবল টু রেন্ট শেয়ার। শেয়ারকে ভাড়া দেওয়া, অর্থাৎ আমার শেয়ার আমি তোমার ভাড়া দিছি, তুমি আমার কিন্তু 3 মাস পরে আবার শেয়ারটা ব্যাক করে দেবা। তুমি ভাড়া দিয়ে দেবা, প্রতি মাসে 1 টাকা 2 টাকা দিয়ে দেবা। এই শেয়ার, এটা পারমিটেড না। এই শেয়ার রেন্টের কনসেপ্টটা কোথায় আসে? যেই দেশে শেয়ার শর্ট সেল অ্যালাউড, সেই দেশে মনে রাখবেন শেয়ার রেন্ট করা অ্যালাউড। শেয়ার লেন্ডিং বরোয়িং যদি না থাকে, রেন্ট করা অপশন না থাকতো, তাহলে শর্ট সেল করা যেত না। তো যেহেতু শর্ট সেলও বৈধ না শরিয়াতে, শেয়ার রেন্টিংও বৈধ না, এতটুকু মনে রাখতে হবে। ইট ইজ পারমিটেড টু লেন্ড শেয়ার বাই ওয়ে অফ ইয়ারা। ইয়ারাটা কি? যে আপনি অ্যালাউইং সামওয়ান টু ইউজ দেয়ার প্রপার্টি উইদাউট চার্জিং এনি রেন্ট অর ফি। হ্যাঁ, এটাকে আমরা বলি কড মতন। যে কড মানে আজ ভাই তোমার টাকা দিচ্ছি, তুমি টাকাটা আমার দিয়ে দিও, তোমার ভাই কোনো একটু টাকাটা ব্যাক করে দিলে হবে, কোনো ফি দেওয়া লাগবে না, কোনো সার্ভিস দেওয়া লাগবে না। এই তো এই ধরনের ভাবে কোনো একটা শেয়ার লেন্ড করা, এটা পারমিটেড। যে ঠিক আছে ভাই, তোমার আমি দিলাম, তুমি আবার এটা ব্যাক করে দিও, সেটা যদি হয় সেটা হয়। কোনো এক্সট্রা কনসিডারেশন যদি হয় যে না, তোমার আমি শেয়ার দিছি ভাই, তুমি 15 দিন পরে তুমি আমাকে এই শেয়ার ভ্যালুর উপর 1% দিয়ে দিও, তাহলে কিন্তু এটা শরীয়তে পারমিট করবে না। It is not permissible to undertake trading in shares of a corporation when the aspects of the corporation are cash exclusively. এইখানে একটু প্যাচ লাগা দেয়, এটা একটু বুঝে নেন। Whether this is during the period of subscription or after that, prior to the commencement of business of the company or at the time of liquidation, except at the nominal value or and with the condition of delivery of possession. এখানে অনেকগুলো কথা বলছে, এই কথাগুলো আমরা বুঝে একটু নিই ভালো করে। একটা কোম্পানি যখন কোনো শেয়ার ইস্যু করে টাকা নেয়, তখন এটা আমরা বলি একটা এসকিউ অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা থাকে। তার মানে এখানে শেয়ার ইস্যু করে টাকা নিছে, তাহলে এখন তার উদ্দেশ্য কি? সে একটা বিজনেসে খাটাবে, জমি কিনবে। তাই এখন জমি এখনো কেনে না, মনে করেন 3 মাস লাগবে, এই টাকাটা তো নেওয়া হয়ে গেছে। তাহলে এই যে টাকাটা নিয়ে শেয়ার ব্যাংক অ্যাকাউন্টে রাখলাম, আর আমি এই কোম্পানিটা এখনো আমি কোনো ফাংশন করলাম না, জমিও কিনি নাই, তাহলে আমি শেয়ার ওই কোম্পানির শেয়ার আমি আমি শেয়ার অ্যালোকেট করে দিছি, স্টক লিস্ট হয়ে গেছে, কিন্তু আমাদের শরিয়া বলতেছে যে এই ধরনের কোম্পানির শেয়ার ট্রেড করা বৈধ না। কারণ যেহেতু যদিও এর উদ্দেশ্য বৈধ, কিন্তু আন্ডারলাইন যে অ্যাসেটটা অর্থাৎ ক্যাশ, এটা যেটা নিছিলাম, এটা এখনো কনভার্ট হয় নাই আমার অ্যাসেটে, এখানে ক্যাশ ফর্মে রয়ে গেছে। যেহেতু ক্যাশ ফর্মে রয়ে গেছে, কনভার্ট হয় না, এই জন্য এটা শরিয়াতে পারমিট করে না। এটা হলো একটা। 2 নম্বর, তাহলে কি বলতেছে, প্রশ্ন আসতেছে
যে একটা কোম্পানি তো লিকুইডেশন যখন করে তখনও তো ক্যাশ হয়ে যায়, কারণ অ্যাসেট বিক্রি করে লিকুইড করে। হ্যাঁ, যখন নিয়ম হলো যে যখন কোম্পানি এনে বলা আছে, যখন কোনো কোম্পানি লিকুইডেশন করে তখন তার ট্রেডও বন্ধ, সাসপেন্ড হয়ে যায়। আমাদের ক্যাপিটাল মার্কেটে যদি কোনো কোম্পানি লিকুইডেশন করে তখনও ট্রেড সাসপেন্ড হয়ে যায়। তার মানে এখানে সেটাই বলছে যে লিকুইডেশন অবস্থা ট্রেড সাসপেন্ড, এখানে আর ট্রেড করা যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। It is not permissible to undertake trading in any shares of a corporation if the entire asset of the corporation are composed of debt. যদি দেখা যায় যে পুরো টাকাটা নিয়েই লোন বানাই দিছে, মনে করেন আমি টাকা শেয়ার ক্যাপিটাল শেয়ার ছাড়ছি, এইটা শেয়ারটারে পুরো আবার লোন বানাই দিছি, কাউকে ধার দিয়ে দিছি, এটা হবে না, এটা পারমিটেড না। আবার আমি টাকা নিছি, আমি আমার আমার টাকার মধ্যে আমি ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে আমি কি করছি, আমি আরেকজন ব্যাংকে লোন দিছি, তাহলে এটাও আমার শরীয়তে এই ধরনের কোম্পানি শেয়ার ইস্যু করা, ট্রেড করা বৈধ না। If the assets of a corporation are composed of tangible assets, benefits, cash, or debt, the rule of trading in shares of such corporation will differ according to the primary asset. হ্যাঁ, এখানে এসে বলছে ওই যে আমরা একটু আগে বলে আসছিলাম, যদি তার ট্যানজিবল অ্যাসেট বেনিফিট, যদি যদি কোনো ট্যানজিবল আন্ডারলাইং অ্যাসেটটা যদি পারমিটেড হয় তাহলে শেয়ার ট্রেড করা বৈধ। ঠিক তেমনি এখানে সে বলছে যদি ওই কর্পোরেশনের আন্ডারলাইং অ্যাসেট যদি ট্যানজিবল অ্যাসেট হয়, বেনিফিট হয়, ক্যাশ বা ডেট যেটাই হয়, যেটা যদি শরীয়তে পারমিট করে তাহলে ওই কোম্পানি শরিয়া ট্রেড করাটাও বৈধ। আচ্ছা, এরপর আছে 3.20, ইট ইজ স্টিপুলেটেড ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ হোয়াট ইজ লেইড ডাউন ইন প্যারাগ্রাফ 3.18 দ্যাট ইট শ্যাল নট বি অ্যাডপ্টেড এজ এ মিনস ফর বার্গেন ইন ডেটস অর ট্রেডিং ইন দেম বাই মার্জিং পার্টস অফ ট্যানজিবল অ্যাসেট এন্ড বেনিফিট উইথ দ্য টেপ। আচ্ছা, বলতেছে কি যে এখন আমরা আগে কি বলছিলাম যে 30% লোন থাকলে এটা অ্যালাউড ম্যাক্সিমাম। আবার এখানে বলতেছে কি যে ট্যানজিবল অ্যাসেট লোনটা যদি আবার যার টাকা নিয়েছি শেয়ার ইস্যু করে সেটা যদি ট্যানজিবল অ্যাসেট বেনিফিট বা অ্যাডভান্সে কনভার্ট হয় সেটা কম্বিনেশন করে চিন্তা করলে ট্রেড করা বৈধ। আর এক জায়গায় বলতেছি যে লোনে যদি লোন থাকে 30%-এর বেশি হলে সেটা বৈধ, বৈধ পারমিটেড না। তো এইখানে সেই জিনিসটার সলিউশন হচ্ছে যে it is still for the implement of what is laid down in paragraph, it shall not be adopted as a means of bargain. হ্যাঁ, তার মানে আপনাকে এখানে বৈধ করে দিছে যে আপনি কম্বাইন্ড অবস্থা থাকলে কিনতে পারেন, শেয়ার ট্রেড করতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি পুরো টাকাটা নিয়ে লোনে কনভার্ট করে দেবেন আর শেয়ার ট্রেড করবেন। আপনি পুরো টাকাটা নিয়ে প্রোহিবিটেড এলিমেন্টসে কনভার্ট করে দেবেন আর শেয়ার ট্রেড করবেন। এইটার উদ্দেশ্য এটা না, অর্থাৎ আপনাকে প্রোহিবিটেড এলিমেন্টসে ট্রেড করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করতেছে না এই স্ট্যান্ডার্ডটা। এখন আসেন আমাদের মোটামুটি এগুলো শেয়ার নিয়ে আমাদের যা তখন আলোচনা মূলত অলমোস্ট সবই শেয়ার, এর সাথে কিছু বন্ডও ছিল। এখন আসেন বন্ডের আলোচনা। বন্ডটা কি? বন্ডটা বলছিলাম আমরা ডেট সিকিউরিটি, যেটা অ্যাকনোলেজমেন্ট অফ মানে এভিডেন্সেস অফ অ্যাকনোলেজমেন্ট, হ্যাঁ, যে আমার দায় প্রকাশ করতেছে কোম্পানির। সেখানে বলছে যে ইস্যুয়েন্স অফ অল কাইন্ডস অফ বন্ড ইজ প্রহিবিটেড হোয়েন দেয়ার বন্ডস, দিস বন্ডস ইনক্লুড স্টিপুলেশনস ফর দ্য রিটার্ন অফ দ্য amount of loan and excess in any form, whether such excess is paid at the time of satisfaction of the future amount of loan or is paid monthly or yearly. আচ্ছা, এখানে বলতেছে বন্ড আমরা একটু আমরা জানি যে শেয়ার মার্কেট যে কোনো বন্ড এটা এটা একটা রিটার্ন জেনারেট করে, মানে ফিক্সড রিটার্ন থাকে, এটাকে যেন বলি আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। এই ধরনের কোন বন্ডে ট্রেড করা এটা শরীয়তে সুদী ভিত্তিক কোনো বন্ড ইস্যু করা, ইস্যু করে টাকা নেওয়া এটা বাধ্য না। আবার অ্যাকর্ডিংলি এই ধরনের বন্ডে ট্রেড করাটা বোঝে না। ধর আমাদের নাম দিচ্ছি মুদারা পারপেচুয়াল বন্ড, ইসলামী ব্যাংকের। এখন ইসলামী ব্যাংকের মুদারা পারপেচুয়াল বন্ড এটা একটা বন্ড, তাহলে এটা কি ট্রেড হচ্ছে না? তাহলে এটা শরীয়তে পারমিট করে না। অ্যাকচুয়ালি নামকরণের দিক দিয়ে ইসলামী ব্যাংকের মুদারা পারপেচুয়াল বন্ড যদি বলি নামকরণের দিক দিয়ে এটা শরীয়তে পারমিট করে না, কারণ বন্ড ট্রেড করে না। কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারিং এর দিক দিয়ে এটা পারমিটেড, কারণ কি ইসলামী ব্যাংকের মুদারা পারপেচুয়াল বন্ডটা মুদারাবা প্রিন্সিপালের উপরে এটা এইটার ইনভেস্টমেন্ট হয়েছে। আন্ডারলাইং অ্যাসেটটা তখন মুদারাবা প্রিন্সিপাল, এই ক্ষেত্রে তখন মুদারা প্রিন্সিপাল হওয়ার কারণে এই মুদারাবা তার যে মুদারাবা বন্ড এটা পারমিটেড হচ্ছে। হ্যাঁ, এখানে যেটা বলা যেতে পারে যে মুদারাবা বন্ড না বলে এটাকে মুদারাবা সার্টিফিকেট বললে সমস্যা ছিল না, তাহলে আর এটা শরীরের এই ডিবেটটা এখানে আসতো না। এটা একটা। আরেকটা বলছে প্রাইস বন্ডস আর অলসো প্রহিবিটেড, প্রাইস বন্ড যেটা এটা প্রহিবিটেড। আর একটা জায়গা বলছে জিরো কুপন, এখানে বলছে যে জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ডও প্রহিবিটেড।
কারণ কি, জিরো কম্পাউন্ডে কি হয়, আপনি যখন ইস্যু করতেছেন সেল, আপনি 1 কোটি টাকা ইস্যু করছেন, তা আপনি বললেন যে আমি তোমাকে কোনো কুপন দিব না, মানে ইন্টারেস্ট দিব না, তাহলে কি করবেন? আপনার কাছ থেকে আমি নিব 1 কোটি টাকা নিয়েছে, আমি নিব 90 লাখ। আর আপনি যখন পে ব্যাক করবো, তখন আমি 1 কোটি টাকা পে ব্যাক করবো। তাহলে আপনি মাসে মাসে কি করবেন? মাসে মাসে কিছু দেবেন, আপনি ওই 90 টাকা, আপনি যে কম টাকায় আমার কাছে বন্ড কিনছেন, আর বাকি টাকাটা আপনি আমাকে পে ব্যাক করে দেবো 1 বছর বা 2 বছরের মধ্যে। এই যে যে সিস্টেমটা, এটাকে বলা হয়, অর্থাৎ ডিসকাউন্টে যদি কোনো ফেস ভ্যালু থেকে ডিসকাউন্টে কোনো বন্ড ইস্যু, এটাকে বলে জিরো কুপন বন্ড। ফেস ভ্যালু বন্ডের ফেস ভ্যালু থেকে যদি ডিসকাউন্টে বিক্রি হয়, এটাকে বলে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডটা কি, যে অ্যামাউন্টটুকু ডিসকাউন্টের করা হয় ওই অ্যামাউন্টটুকুই তার রিটার্ন। তবে আলটিমেটলি যেটা ডিসকাউন্ট করে যেটা টাকাটা দিচ্ছে, এটা হলো প্রিন্সিপাল, আর যেটা ডিসকাউন্টেড অ্যামাউন্ট এটা রিটার্ন। এটাও অলমোস্ট ইন্টারেস্টের মতন, এই জন্য শরিয়াতে এটা পারমিট করে না। The rule for trading in bonds. Trading in bond, both sale and purchase is prohibited, and so is the pledging and endorsement and so on. এই কারণে যেহেতু বন্ডের বাই সেল অ্যান্ড পারচেজ এটা প্রহিবিট করছে, সেক্ষেত্রে প্লেজিং করা, এন্ডোর্সমেন্ট করা, এটাও শরীয়তে প্রহিবিট করে। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডে কোনো কিছু সুকুকের জন্য প্রযোজ্য হবে না। এই হলো মোটামুটি আমাদের এই স্ট্যান্ডার্ডটা ইস্যু ছিল। তো এখন আপনারা আমাদেরকে ফ্লোর, আমি রাখতে চাচ্ছি, ফ্লোর দিচ্ছি আপনাদেরকে। আগে একটু কথা বলবেন, আপনাদের কোনো কোশ্চেন থেকে বলেন, তারপর আমি না সাম আপ করবো একটু। কোশ্চেন থাকলে 2-1টা কোশ্চেন আমরা নিই, অসুবিধা নেই, বলেন। ওপেন ফর অল, সবাই বলতে পারেন। স্যার 3A3 পার্টিসিপেশন অর ট্রেডিং ইন শেয়ার ফর পারপাস অফ কনভার্সন, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, কনভার্সনটা হচ্ছে, আমি বলছিলাম যে আমাদের কনভার্সনটা হয় কয়েক ভাবে। মনে করেন আপনারা ডেক্সিমকো শেয়ার কিছু দেখছেন না? হ্যাঁ। ডেক্সিমকো সুকু কি বলা আছে, যে সুকুকে বলা আছে মানে ইনহেরেন্টলি 9% দিব, প্লাস একটা 20% অফ দ্য কনভার্সন অফ ডেক্সিমকো শেয়ারে, সুকুকটা কনভার্ট হয়ে যাবে ডেক্সিমকো শেয়ারে। তাহলে এখন দেখেন, এইখানে বলা হচ্ছে বেসিমকোর সুকুকটা হলো আমার শরীয়তে পারমিট করে, মনে করেন। তাহলে শরীয়তে সুকুকটা পারমিট করে, কিন্তু যেই শেয়ারে কনভার্ট হবে সেইখানে বেসিমকো শেয়ার, বেসিমকো আন্ডারলাইং গুডসটা মনে করেন নন প্রহিবিটেড ব্যবসা করে, সে মদের ব্যবসা করে, কথা কথা। হ্যাঁ, তাহলে বললাম। তাহলে এটা হালাল না। তাহলে এইখানে এই কনভার্সন করে এই বন্ডটা ট্রেড করা, তখন আর যদি এই ধরনের ফিচার দিয়ে বন্ডটা ইস্যু হয়, সেক্ষেত্রে এটা অ্যালাউড না। যেহেতু ভবিষ্যতে কনভার্ট হবে কিসে, প্রোহিবিটেড একটা বিজনেসে, শেয়ারে, এটা আলাদা আলাদা। কিন্তু যদি এরকম হয়, বেক্সিমকোর ওই কোম্পানি সে ডিক্লেয়ার করে থাকে যে আমার প্রোহিবিটেড ব্যবসা, কিন্তু আমি উইদিন 6 মান্থস আমি এটাকে আমি শরিয়া কমপ্লায়েন্ট বিজনেসে আমি কনভার্ট করব, তখন কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা তখন কনভার্ট করলেও এটা মানে এক্সিস্টিং এ প্রোহিবিটেড, কিন্তু ফিউচারের কনসেপ্টে এটা অ্যালাউড। হ্যালো। বুঝছেন কথাটা? একটা। আর একটা হচ্ছে, মনে করেন অনেক সময় দেখা যায় যে, এটা আমি বন্ডের ক্ষেত্রে বললাম, মানে সুকুকের ক্ষেত্রে বললাম, এরকম বন্ডে কনভার্সন বন্ড আছে, আবার এক কোম্পানির শেয়ার দিয়ে আর এক কোম্পানি আপনি কিনতেছেন, এটা আমাদের আছে, বুঝছেন? তো শেয়ার মার্কেট হইতে পারে যে সেটা কি মার্জ করে নিচ্ছে। তাহলে একটা প্রহিবিটেড ব্যবসা আর একটা মানে হালাল ব্যবসা, দুইটাকে মার্জ করে ফেলতেছে। তাহলে এইখানে যদি এরকম থাকে যে না, আমি প্রহিবিটেড ব্যবসাটা আমি যখন অ্যাকোয়ার করে নিচ্ছি, কিন্তু আমি ডিক্লারেশন দিতে যে আমি ইন ফিউচার আমার প্রহিবিটেড ব্যবসা ছেড়ে দেবো, আমি শুধুমাত্র হালাল বিজনেসই করবো। সেই ক্ষেত্রে এই যে যেই কোম্পানির সাথে মার্জ হচ্ছে, সেই কোম্পানি মার্জের শেয়ার হোল্ডাররা যদি ওই কোম্পানির শেয়ার কেনে, তো শরীয়তে পারমিটেড, কারণ সে ডিক্লারেশন দিচ্ছে যে আমি আমার ব্যবসাটাকে কনভার্ট করে নেব। বুঝছেন কথাটা? মানে ঠিক। ফিউচারের ইয়েটা কারণে এটা ঠিক। এলো। আরেকটা এখানে বলতেছে যে কনভেনশনাল ব্যাংক। মনে করেন একটা সে লাইক আমাদের যখন স্ট্যান্ডার্ড ব্যাংক আগে ছিল, মনে করেন কনভেনশনাল ব্যাংক ছিল, সে পরবর্তীতে কি হয়েছে, শরিয়া ভিত্তিক সরিয়ে। ব্যাংক। তাহলে যেই মুহূর্তে এটা তো শরিয়া মার্কেটে তো ট্রেড হয়, ইসলাম মার্কেটে ট্রেড হচ্ছে। এখন স্ট্যান্ডার্ড ব্যাংক মার্কেটে ডিক্লেয়ার করছে যে আমি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আমি কনভার্ট হয়ে যাবো, কি হয়ে যাবো, শরিয়া ভিত্তিক। এখন যেহেতু শরিয়া ভিত্তিক হবে, তাহলে এখন এইখানে যে ইনভেস্টর
তিনি যদি ওই গ্রাউন্ডে কিনে যে না আমি ভবিষ্যতে শরিয়া ভিত্তিকে আমি কনভার্টে যাচ্ছি আমার শেয়ারটা, তাহলে আমি এটা আমি হোল্ড করবো এবং কিনবো, তাহলে আমি এটা শরিয়াতে এই এই যে সুদী ভিত্তিক অবস্থা ব্যবসা করা অবস্থাও শেয়ারটা কেনা পারমিটেড হবে, যেহেতু ফিউচার এটা কনভার্ট হয়ে যাবে ইসলামী ব্যাংকে। বুঝছেন কথাটা? জি স্যার। ইন তারপরে কেস বলেন। যদি ফেল করে, ধরেন স্যার মানে আফটার 6 মান্থস হুম যদি তারা কোনো কারণে করতে পারলো না হুম শরিয়া মানে ইসলামিক, তখন কি তখন সে বলা হচ্ছে, আহ, তারপরে হচ্ছে বলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে তাকে যদি দেখে কেউ যে ওই যে সে যে কারণে করছিল, তাহলে সেখানে ওই ইনভেস্টমেন্টটা কতটুকু পর্যন্ত হালাল, যতটুকু পর্যন্ত হোল্ড করা, যতটুকু পর্যন্ত শরিয়াতে পারমিট করে, যদি দেখা যায় ওটা পারমিট শরিয়াতে, এখানে কোথাও দেখা পড়াইছিলাম মনে হয়, ওই পরে ওইটা আর ওইটা আপনাকে সেটা ইলিমিনেট করে দিতে হবে, ওটা ওরা বিক্রি করে দিতে হবে, বুঝছেন? ওই সময় পর্যন্ত অ্যালাউড, যতক্ষণ ওই পর্যন্ত টাইম ফ্রেম দিয়েছিল? হ্যাঁ, যদি যদি সেটা কমপ্লেন না করে, তখন তো আপনি, তখন আপনার আর বৈধ হবে না, তখন এলিমেন্ট করে ফেলতে হবে। তখন আপনাকে এলিমিনেট করে আপনাকে বেরোয় আসতে হবে, ওখান থেকে এক্সিট করতে হবে, তখন আর বৈধ নয়। বুঝলি কে যেন এখানে যাই না, এখানে সবাই শরিয়া ভিত্তিক ব্যাংক, কোন একজন মুফতির কাছে জিজ্ঞেস করছে যে আমি তো শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি করি না, আমি সুদী ব্যাংকে চাকরি করি, তা আমার তো কি হালাল কিনা? বলছে আপনি সুদী আপনি কনভেনশনাল ব্যাংকে চাকরি পাওয়ার জন্য যেভাবে ট্রাই করছিলেন, আপনি শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি করার জন্য যদি ওইভাবে ট্রাই করেন, তাহলে আপনার এটা হালাল। আর আপনি যদি শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি পেয়ে গেছেন, এখন চিন্তা করেন আমার তো ব্যাংকে একটু বেতন কম, এই যে ব্যাংকে পাইছি এটা তো কম, এই অবস্থা তখন আপনার ওটা হালাল হবে না, কারণ এই কম হইলো আর বেশি হইলো, যেহেতু আল্লাহ তালা আপনাকে রাস্তা বের করেছে, তো আপনার ওটা আর হালাল হবে না, বুঝছো কথাটা? হ্যাঁ। এইটা হলো, এখানে সেই জিনিসটা এখানে বলতেছেন। আর $5। তারপরে বলেন, অন্য কোনো কোশ্চেন আছে? আপনারা এই পার্টে 3.4 এর এই পার্টটা কিন্তু খুব মনে রাখবেন, বুঝছেন? এইখান থেকে মোটামুটি যে ওই যে কালেকটিভ যেটা লোন আর ইন্টারেস্ট, হ্যাঁ, শর্ট টার্ম 30% অফ মার্কেট ক্যাপিটালাইজেশন অফ কর্পোরেশন, তারপরে শর্ট টার্ম এসি 30 টোটাল ইকুইটি, হ্যাঁ, ওই ইন্টারেস্ট বেয়ারিং ডিপোজিট, যদি ইন্টারেস্ট বেয়ারিং ডিপোজিট করে অথবা ইন্টারেস্ট বেয়ারিং লোন করে, দুইটাকে 30%, আর যদি প্রহিবিটেড ইনকাম করে তাহলে 5% অফ দ্য টোটাল ইনকাম। ঠিক আছে, এই তিনটাকে একটু মাথায় রেখেন। এটা আপনারা শরিয়া ইন্ডিসেস পড়ছেন না, আপনারা পড়াছিল? কভার হয় না। পড়ানো হয়, পরে শরিয়া ইন্ডিসেস যখন পড়াবে, তখন দেখবেন যে এই ইন্ডিসেসটা করার ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড এই অংশটুকু কাজে লাগে। অর্থাৎ আমাদের যেমন শরিয়া ইন্ডেক্স বলি না, শরিয়া ভিত্তিক ইন্ডেক্সের ক্ষেত্রে কখন শেয়ার বা স্কিম গুলো আসবে, অ্যালাউ হবে, সেক্ষেত্রে 3.1 থেকে 4 এরপরে এই কয়েকটা এলিমেন্টস গুলো খুবই কাজে লাগে, বুঝছেন? এই 5-6টা স্ট্যান্ডার্ড দিয়েই মূলত আপনার এই ইন্ডেক্সটাকে সেট করে। আচ্ছা, যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে, আমি একটু সাম আপ করে শেষ করবো, হ্যাঁ, 5 মিনিট শেষ করবো। তার মানে আমরা কিছু কিছু আমাদের আমরা স্যার ইনস্ট্রুমেন্ট বলতে স্যার, আমি একদম বলতে চাচ্ছিলাম যে ওই যে 30% যে দুইটা আছে আর 5% যেটা আছে, এটা কি ওই মানে ওই ডিউরেশনের মধ্যে কি, যেটা মানে একটু আগে বলছিলেন যে 6 মাসের জন্য উনি বলছে যে উনি আর 6 মাসের পরে উনি মাল্টিপ্লাই হয়ে যাবে বা কনভার্ট করবে ইসলামিক না না, ওটা তো উইংয়ে। আরেকটা স্ট্যান্ডার্ড, ওটা আরেকটা দেয়। আমি এখানে 5% 30% বলছিলাম, যেটা যে মনে করেন একটা কোম্পানি তার অ্যাকাউন্টস করে জুন ক্লোজিং, তাহলে সে জুন ক্লোজিং এর সময় সে জানতে পারলো যে যখন অ্যাকাউন্টসটা ক্লোজ করছে, তখন সে দেখা দেখা গেল যে তার টোটাল লোন লোনটা তার সুদী ভিত্তিক লোন নিছিল আগের থেকে নিয়ে আসছে সে, 30% অফ দ্য টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে 30%-এর মধ্যে থাকে, নিচে থাকে, তাহলে ওই কোম্পানি মনে করেন লিস্টেড, তাহলে ওইটা শেয়ার ট্রেড করা বৈধ। কিন্তু 30%-এর বেশি যদি হয়ে যায়, তাহলে ওটা বৈধ না। ঠিক একই রকম ভাবে যদি সে ডিপোজিট নিয়ে থাকে, মনে করেন ব্যাংক সুদী ভিত্তিক ডিপোজিট নিছে, নন সরিয়া ভিত্তিক ডিপোজিট নিছে, মনে করেন কনভেনশনাল ডিপোজিট নিছে, সরিয়া ভিত্তিক ডিপোজিট নিছে, তো সরিয়া ভিত্তিক যদি কোনো ডিপোজিট নিয়ে থাকে, সেক্ষেত্রে তাকে 30%-এর বেশি যদি হয় মার্কেট ক্যাপিটালাইজেশনের, তাহলে এটা আর বৈধ, ওই কোম্পানি শেয়ার ট্রেড করা বৈধ হবে না। এইটা এখানে বোঝাইছে, বুঝছেন? আর 5% হচ্ছে কি, সে ইনকাম করে, যেমন ইসলামী ব্যাংক গুলো ইনকাম করে, ইনকাম কম্পেনসেশন চার্জ করেন না আপনারা ব্যাংকাররা, লোন ডিফল্ট হলে কিছু কম্পেনসেশন চার্জ করে, এই কম্পেনসেশন শরিয়াতে অ্যালাউড না।
কিন্তু ব্যাংক যদি এটা ছেড়ে দেয় তাহলে কি হবে, ওই কোম্পানি পার্টি তো খালি ডিফল্ট ডিলে করবে। ডিলে করার কারণে আমরা কম্পেনসেশন চার্জ করছি, কিন্তু শরিয়াতে যদি অ্যালাউড না, এই জন্য কি করে ব্যাংকে ইয়ার শেষে এসে শরিয়া বোর্ডের সুপারিশ মোতাবেক ওই কম্পেনসেশনটা ব্যাংকের ইনকাম থেকে ওটা চ্যারিটিদের দিয়ে দেয়। এই হলো কথা। তো ওখানে আমরা কোনো যেমন আমরা নর্মালি বলি যে সোয়াবের আশা করে দেবে না, ওখানেও তাই যে শুধুমাত্র একেবারে ইলিমিনেট করে দেবে। এখন এইটা কোনো একটা মেকানিজম করে ব্যবহার করা, ট্যাক্সের কারণে বা অন্য কোনো কারণে ব্যবহার করা, এটাও শরিয়াতে পারমিট করে না। স্যার এলিমিনেশনটা কি 5%-এর অতিরিক্তটা করতে হবে নাকি পুরোটাই? ইলিমিনেশনটা পুরোটাই, মানে আপনাকে ট্রেড করতে অ্যালাউ করতেছে, কিন্তু ইলিমিনেশনের ক্ষেত্রে ওটা ইলিমিনেশন পুরোটাই। সে যদি ব্যাংক না করে তাহলে যিনি শেয়ার হোল্ডার তার করতে, ওই জন্য সেটাই বলছে। মনে হয় এলিমিনেশনটা কার বলে? যিনি ইনভেস্টর তার সে যখন জানতে পারছে যে আমার এটা লিমিট করে না, তাহলে আমার কি করতে, আমি যখন শেয়ার কিনছি আমার অ্যাকাউন্ট থেকে হিসাব করে ওটা লিমিট করে দিল আমাকে। মানে বর্তাবে কার উপর? যিনি হোল্ডার, শেয়ার হোল্ডার তার উপর বর্তাবে, যিনি ম্যানেজার তার উপরে বর্তাবে, যিনি মানে ইস্যুয়ার তার উপর বর্তাবে। যদি ইস্যুয়ার করে থাকে তাহলে তার দরকার নাই। মানে আপনি ফার্স্ট এন্ডে যদি ইস্যুয়ার বলে যে আমি লিমিট করে দিচ্ছি, তাহলে তো আর আপনার আর ঝামেলা নাই। সে যদি লিমিট না করে তখন আপনার বিনিয়োগকারীর উপরে এসে এই ঝামেলাটা পড়বে। বুঝছেন কথাটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফিনান্সিয়াল পেপার গুলো বুঝলাম। ইকুইটি সিকিউরিটিজ বলতে আমরা কোনটা বুঝলাম, ডেট সিকিউরিটি, ডেরিভেটিভস, শরিয়া সিকিউরিটিজ। এবং আপনি এটা মনে রাখবেন, এই জন্য সবগুলোতে ইকুইটি সিকিউরিটি গুলো মূলত শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ, মানে শেয়ার হয়, সব শেয়ার ইজ বৈধ শরিয়াতে, কিন্তু যদি পারমিটেড বিজনেস হয় তাহলে বৈধ না, বা বৈধ। আর যদি পারমিটেড বিজনেস না হয় ওই সব কোম্পানি শেয়ারও বৈধ না। ডেট সিকিউরিটিতে এমনি বৈধ না। ডেরিভেটিভস এর ক্ষেত্রে যদি আন্ডারলাইন গুডসটা হালাল হয় তাহলে বৈধ, কিন্তু সেটার ক্ষেত্রে আবার ওই যে যদি এটা ফিউচার হয়, সব হয়, তাহলে এটা আবার বৈধ না। শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ তো বৈধ ইনস্ট্রুমেন্ট, সেক্ষেত্রে অনেকগুলো শরিয়া কন্ডিশন আছে, কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। আমাদের দেশে, এটা আমাদের আলোচনার দরকার না, এটা তো আমি আপনারা বুঝছেন, আমাদের দেশে আমরা যারা এই স্ট্যান্ডার্ড বোঝার ক্ষেত্রে শুধুমাত্র রিবা দিয়ে, রিবাকে একমাত্র প্রোহিবিটেড এলিমেন্টস আমরা ধরবো না, মানে হারাম কম্পোনেন্ট ধরবো না। এই শরিয়া সিকিউরিটি বোঝার জন্য বা ফিনান্সিয়াল পেপার বোঝার জন্য আমাকে আরো অনেকগুলো প্রোহিবিটেড এলিমেন্ট আছে, গারার, স্পাইসি, তালাউব, ইতিকার, নাজাস, তাজলিস, এগুলো সবগুলোই কিন্তু প্রোহিবিটেড এলিমেন্ট। এবং এইগুলো দিয়েই কিন্তু যে পর্বে যে কোনটা প্রোহিবিটেড না, এগুলো আলাদাভাবে ব্যাখ্যা করতেছে, বুঝছেন? এই কারণে আপনাকে এটাকে এইটা হলো বেজ লাইন, তো এই বেজ লাইনটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে পারমিটেড কোনটা বা নন পারমিটেড কোনটা, এটা বলো। আচ্ছা, 2.3-তে একটা ডিসকাশন আমি আপনার এখানে গ্যাপ রেখে গেছিলাম, ভুলে গেছি, একটা একটা বলি নাই। সেটা হচ্ছে হচ্ছে যে 2.1 হচ্ছে যদি কোম্পানির শেয়ার বিজনেসটা আপনার বৈধ হয় তাহলে করবে বৈধ, আর না বিজনেসটা বৈধ না হলে শেয়ার বৈধ না। 2.2-তে আমরা বলছিলাম যে সাবস্ক্রিপশন যদি খরচ হয় সেটা মপ আপ করতে পারবে যদি লেজিটিমেট হয়। 2.3-তে যে একটা পয়েন্ট আমরা বাদ দিয়েছিলাম শোনেন, সেটা হচ্ছে যে আমরা ক্যাশ কনসিডারেশনে শেয়ার ইস্যু করি, আবার আদার দ্যান ক্যাশ কনসিডারেশন করা যায়। মনে করেন একটা কোম্পানি শেয়ার ইস্যু করবে, তাহলে সে বললো যে আমি তো 10 জন শেয়ার হোল্ডার কাছে শেয়ার ইস্যু করতেছে, তো 10 জনের মধ্যে 5 জন বললো যে আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো, যে আপনি আমার শেয়ার দেবেন। আর 5 জন বললো যে না, আমার ভাই শেয়ার নাই, আমার কি আছে, আমার ল্যান্ড আছে। কেউ বললো আমার কিছু মেশিনারি আছে। কেউ বললো আমার সফটওয়্যার আছে। কেউ বললো আমার ভাই এখানে একটা আমি আমি শুধু ব্রেন টেক, আমার আমার ব্রেনটাকে তোমার ব্যবহার করতে দেবো, কনসালটেন্সি করে দেবো। এই যে 5 জনের 5 ধরনের আইডিয়া আসলো, এই 5 জনের 5 ধরনের আইডিয়ার ভিত্তিতে শেয়ার যদি নিতে চায় তখন কি করবে? এই জন্য বলা আছে এই 5 জনের 5 জনকে অ্যাকোমোডেট করা যাবে, এদেরকে বলা হয় ভেন্ডর। এই ভেন্ডরদেরকে অ্যাকোমোডেট করা যাবে থ্রু এ ভেন্ডর এগ্রিমেন্ট, যেখানে ভ্যালুয়েশন হবে, ভ্যালুয়েশন করে সে যে জিনিসটা কনসিডারেশন দিতে যাচ্ছে ওই কনসিডারেশনটা ডিটারমাইন হবে, তারপরে তার নামে শেয়ার ইস্যু হবে। এটা পারমিসেবল, এইভাবে ভেন্ডর এগ্রিমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করা বাধ্যতামূলক। মানে আমরা এখানে দেখেন যে এসএস স্ট্যান্ডার্ডটা তো বাহরাইন বা সারা গ্লোবালি করছে, আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে এই একই প্রিন্সিপালই কাজ করে, বুঝছেন? তো এখানে খুব পার্থক্য পাবেন না। আমরা বলছিলাম কি শেয়ার ইস্যুটা ডিসকাউন্টে হয়, পারেও হয়, প্রিমিয়ামে হয়, এবং সেক্ষেত্রে প্রত্যেকটাই এখানে বৈধ, শরিয়াতে এটা মানা করা নাই। আন্ডাররাইট করাটা বৈধ, তবে আন্ডাররাইটের ক্ষেত্রে ফি নেওয়াটার ক্ষেত্রে গ্যারান্টি হিসেবে কোনো ফি নিতে পারবে না। আন্ডাররাইটার যদি ফিজিবিলিটি স্টাডি বা অন্যান্য কোনো কারণে খরচ দৌড়াদৌড়ি করে, সেই ক্ষেত্রে সে ফিটা নিতে পারবে। এরপরে বলা আছে
কোনটা পেইড আপ ক্যাপিটাল কোম্পানি শেয়ার ক্যাপিটাল আপনার পার্শিয়ালি হইতে পারে, ফুললি হইতে পারে, এটা বৈধ শরীয়তে, এটা বৈধ। আপনি পার্শিয়ালি দেন, মানে পার্ট পার্টও দিতে পারেন, ফুল দিতে পারেন, এটা শরীয়তে এটা বৈধ। কিন্তু প্রিফারেন্স শেয়ারটা আমাদের শরীয়ত অনুযায়ী এটা বৈধ নয়। কারণ এখানে দুইটা বিষয়ে কাজ করে। একটা হচ্ছে সে হয় ডিভিডেন্ডের উপরে প্রিয়ারিটি দিবে, আর সে লিকুইডেশনের সময় অন্য শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডারের উপরে প্রিয়ারিটি দিবে। এই দুই ধরনের প্রিয়ারিটি থাকে বলে এটা পারমিটেড না। কামাত্ম শেয়ারটা আমাদের একটা ওল্ড কনসেপ্ট, আমাদের এটা আমাদের দেশে নাই। তারপরেও কামাত্ম শেয়ারটা হচ্ছে মূলত প্রিফারেন্স শেয়ারের মতো। সে এমন যে অ্যামাউন্টটুকু বিনিয়োগ করছে, সেই অ্যামাউন্টটুকু সে তার একটা টেনিউর বলে দেয়, তোমাকে 5 বছর বা 7 বছর তোমাকে ব্যাক করে দেবো। আর বাকি যে টাকাটা থেকে বাকি তো তুমি 10 বছর লাইফ লং থাকলা, তুমি তো ডিভিডেন্ড পাবা। কিন্তু একটা নির্দিষ্ট টাকা টাইমে বলে দিচ্ছে 10 বছর তোমাকে আমি রিটার্ন এটা এভাবে দিয়ে দেবো। এই ধরনের আলাদা কিছু গ্যারান্টি দেওয়া এটা পারমিট করে না। শেয়ার সার্টিফিকেট মনে রাখতে, শেয়ার সার্টিফিকেট সরাসরি কোম্পানি শেয়ার সার্টিফিকেট প্রকাশ করে, সে আন্ডারলাইং অ্যাসেটের করে না। এই কারণে আপনি যদি আন্ডারলাইং অ্যাসেটে কম্বিনেশন হয়ে যায়, তখন আপনি আন্ডারলাইং অ্যাসেট আলাদা আলাদা ভাবে ধরলে হবে না, আপনাকে কম্বিনেশন চিন্তা করতে হবে। এইটা এখানে বলছেন। আচ্ছা, এরপরে আপনি আসেন আমাদের শেয়ার। ও, এটা আনডিভাইডেড তো বলছিলাম, আনডিভাইডেডটা এটা, হ্যাঁ, এটাকে ধরতে হবে যে যে এইটার কোম্পানির মানে আমি যে শেয়ারটা নিচ্ছি এটা কোম্পানির শেয়ার, কিন্তু কোম্পানি আলটিমেটলি এটা ওই কোম্পানি টেনজুয়াল অ্যাসেট, ডেট অথবা অন্য আদার সবকিছুর উপরে তার রাইটটা এস্টাবলিশ হয়। হ্যাঁ, এই যে শেয়ার, আচ্ছা, কর্পোরেশনে স্পট বা ডিফার্ড বেসিসে আপনার পারমিজেবল, পারমিজেবল, এই দুইটার ক্ষেত্রেই পারমিজেবল। আর কনভার্সনের ক্ষেত্রে আমি একটু ডিসকাস করে ফেললাম, কনভার্সনের ক্ষেত্রেও পারমিজেবল কিছু শর্ত সাপেক্ষে। এরপরে আপনার আছে ট্রেডিং ইন শেয়ারস, আমাদের কোন কোন ক্ষেত্রে পারমিজেবল সেটা বলা হয়েছে। যদি প্রাইমারি অ্যাক্টিভিটি পারমিজেবল হয় তাহলে পারমিজেবল। আর কিছু কিছু ক্ষেত্রে ইন্টারেস্ট নিয়ে, ইন্টারেস্ট আছে, ইন্টারমিডিয়েট লোন আছে, ইন্টারমিডিয়েট ডিপোজিট আছে, অথবা প্রভিডেন্ট ইনকাম আছে, সেক্ষেত্রেও তার অ্যাক্টিভিটিটা হালাল, কিন্তু এই ধরনের কম্পোনেন্ট থাকলে হারাম বলা হয়েছিল আগে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেওয়া আছে, এই ছাড়ে একটা সিলিং দেওয়া আছে, যেটা 30%, 30%, 5%। এটা একটু আগে বলছিলাম আমি। এরপরে আপনার আপনার এই যে যে ডিটারমিনেশন, এটা ডিটারমিনেশন হয় কিসের উপরে? এটা ফিনান্সিয়াল পজিশনের উপরে, অর্থাৎ সেটা অ্যানুয়াল হইতে পারে, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, যেটা হবে। কিন্তু এইখানে অ্যানুয়াল, হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি যেটা হোক, আপনাকে কি করতে, এটা আপনাদের অব্লিগেটরি টু এলিমিনেট দিস প্রহিবিটেড ইনকাম। যে ইনকামটা প্রহিবিটেড করতে ভাবে আসছে, এটা আপনাকে এলিমিনেট করে দিতে হবে। কিন্তু যদি কেউ এলিমিনেট করার ক্ষেত্রে ফিনান্সিয়াল পিরিয়ডের আগেই, অ্যাক্সেস করার আগেই সে যদি বিক্রি করে, তার জন্য এই এলিমিনেশনটা বৈধ, এলিমিনেশনটা ম্যান্ডেটরি হবে না। আর ইনকাম, প্রভিডেন্ট ইনকামটা এলিমিনেশন করা একদিকে যেমন মানে আপনার ডিভিডেন্ডটা যেরকম ইনকামটা লিমিট করতে হয় ওখানে ভাগ করে, ঠিক তেমনি এই ক্ষেত্রে আপনার এলিমিনেশনটা যদি ডিস্ট্রিবিউট না করে তাও লিমিট করতে হবে। অনেকে দেখা যায় শেয়ার নো ডিভিডেন্ড দিছে, অথবা এক্সট্রা ডিভিডেন্ড দিছে, তার মানে ইনকাম করছে প্রভিডেন্ট ইনকাম, তারপরে কিন্তু সে যেহেতু ডিভিডেন্ড দেয় না, আপনি পান নাই ক্যাশ টাকা, কিন্তু আপনাকে অ্যাকাউন্ট থেকে দেখে আপনাকে এটা বের করে আপনাকে এটা প্রহিবিট, এলিমিনেট করতে হবে। আর যিনি ম্যানেজার, তিনি ম্যানেজার হিসেবে তার লিমিট করার কোনো বাধ্যবাধকতা নাই। যদি, হ্যাঁ, সে যদি কোনো ফি হিসাবে এই কাজ সার্ভিসটা দিয়ে থাকে, তাকে শেয়ার করা, বিক্রি করা, তার অ্যাকাউন্টে কালেক্ট করা, তাকে রিমিট করে দেওয়া, এগুলো কাজ করতে, সেক্ষেত্রে সে ফি পাচ্ছে, তার ক্ষেত্রে এটা শরীয়তে কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, এটা কোশ্চেন নাই। আচ্ছা, এই আপনি যদি ইলিমিনেশন করেন, তাহলে কিভাবে করবেন? আপনি হিসাব করবেন টোটাল প্রভিডেন্ট এলিমেন্ট ইনকাম কত আছে আর নাম্বার অফ শেয়ার কত আছে, এটা দিয়ে ভাগ করে বের করে ফেলবেন। এইভাবে একটা কোম্পানির আপনার এই প্রভিডেন্ট এলিমেন্টটা এলিমিনেট করা যায়। আচ্ছা, প্রভিডেন্ট ইনকাম যদি আপনি আর্ন করেন, সেটা এখানে এলিমিনেট করতে বলা হতে পারবা, কিন্তু এই লিমিটটা না করে আমি ট্যাক্সের টাকা দিই, ভ্যাটের টাকা দিই, এই ধরনের কোনো কাজ করা যাবে না। কারণ আপনাকে হালাল টাকা ট্যাক্স দিতে হবে, সোজা সোজা কথা। প্রভিডেন্ট ইনকাম থেকে করা যাবে না। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস, যদি কোনো ব্যক্তির জন্য ম্যানেজার হিসেবে আপনি ইলিমিনেশন করেন, তো সেই ক্ষেত্রে এখানে আইসম্যান বলছে যে আপনি ওই ব্যক্তিকে আপনি জানাবেন বা তার কাছে আগে পারমিশন নেবেন, যে তোমারটা আমি লিমিট করে দিচ্ছি, অথবা আমি
এটাই হচ্ছে পারমিশন নেওয়াটা, যে আমি তোমাকে জানাচ্ছি যে তুমি আমি তোমারটা আমি লিমিট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সেখানে যদি কোনো এই ক্যালকুলেশন করা যা কারো ইনস্টিটিউশন ফি নেয়, সেটা সে নিতে পারে যদি সে অ্যালাউ করে। ঠিক আছে, সে ইনস্টিটিউশন ডিরেক্টলি করতে পারে, ইনডিরেক্টলি করতে পারে, বা কোনো ম্যানেজিং এজেন্টের মাধ্যমেও করতে পারে এই ধরনের এলিমিনেশনটা। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে ইট ইজ necessary to observe 3.48 এ this throughout the period of partition of training if the rule cannot be applied it is, যদি এটা এই রুল অ্যাপ্লাই করা নাও যায়, ইট ইজ obligatory to give up such income, ওই যে প্রভিডেন্ট ইনকামটা এটা গিভ আপ করতেই হবে আপনাকে, বুঝছেন? ইট ইজ নট পারমিট টু পারচেজ শেয়ার বাই রেজিং ইন্টারেস্ট। আছে লোন, ইন্টারেস্ট বিয়ারিং লোন নিয়ে আপনি শেয়ার ক্রয় করা বৈধ নয়, যেটাকে আমরা বলি মার্জিন বরোয়িং। হ্যাঁ, মার্জিন লেন্ডিং, এটা বৈধ না। আর একটা কি, শর্ট সেল করাটা শরীয়তে পারমিট করে না। কিন্তু যদি সে লফুল কনসিডারেশন যদি এই দেয়, কোলাটারাল হিসেবে দেয়, সেটা পারমিট করেন। শেয়ার লেন্ডিং করা পারমিট করে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। শেয়ারের এই ব্যবসাটা আপনি যদি কোনো আপনাদের এই যে মনে করেন কোনো একটা স্পেশাল এজেন্সির মাধ্যমে, যেমন আমরা বলি শেয়ার মার্কেটে কেউ মার্কেট মেকার মাধ্যমে করে, সরাসরি করে না, তাহলে ব্রোকার কেউ করতে পারে, সে যদি তাকে চুক্তি করে আলাদাভাবে করতে পারে, সেটাও করতে পারে। এটা অ্যালাউড। হ্যাঁ, শেয়ারের মর্টগেজ করার ক্ষেত্রে সে আন্ডারলাইং অ্যাসেটটা বা নন পারমিটেড অ্যাসেট মানে ওই কোম্পানি আছে কিনা, এটা ফ্যাক্টর না এখানে। মূলত আন্ডারলাইং অ্যাসেট শেয়ারটা মর্টগেজ করা লাগতেছে, এটা সে করতে পারে। সালাম কন্ট্রাক্ট আমাদের শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ সালাম মানে ডিফার্ট করা। আর একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমাদের সোজাতে পারমিট করে না। ফিউচার মানে অপশন কন্ট্রাক্টটা পারমিট করে না। অর্থাৎ আপনি একটা রাইট দিচ্ছেন, সেই পুট অপশন সেল অপশন দিয়ে আমি বিক্রি করা, এটা সোজাতে পারমিট করে না। আর শেয়ারকে আপনি শেয়ার ইন্টারেস্ট দিয়ে সব শেয়ার নিচ্ছেন, শেয়ার দিয়ে ইন্টারেস্ট নিচ্ছেন, এভাবে সব করাও শরিয়াতে পারমিট করে না। শেয়ার রেন্ট করা পারমিট করে না। আর হচ্ছে ইআরআর ভিত্তিতে শেয়ার লেট করা, এটা পারমিট করে না। ইআরআর বলছেন কি, যে আমি তোমার ইআরআর ভিত্তিতে সরিয়ে লেন্ড করা পারমিট করে, কারণ ইআরআর কি, যে আমি তোমাকে আমি ধার দিচ্ছি, তুমি আমার কোনো পয়সা পয়সা দেওয়া লাগবে না, তুমি আমি ধার না আমার পরে ব্যাক করে দেবে। ইট ইজ নট পারমিট টু আন্ডারটেক ট্রেডিং ইন শেয়ারস অফ কর্পোরেশন অ্যাসেটস অফ দ্য কর্পোরেশন। আচ্ছা, শুধু ক্যাশ থাকলে, ক্যাশ অবস্থায় এটা পারমিট করে না। কারণ আমাদের দেখবেন আইপিও টাকা যখন কারো টাকা তোমার ক্যাশ অবস্থা আসে, টাকাটা আবার 1 মাসের মধ্যে খাইতে দেয়, তাহলে 1 মাস যে সময় পর্যন্ত পুরো না খাটায় কনভার্ট হয়, একটু ট্রানজাকশন আছে, ততক্ষণ পর্যন্ত শেয়ারে পারমিট করে না। হ্যাঁ, যদি কোনো কর্পোরেশনের টোটাল অ্যাসেটটাই যদি ডেট হিসেবে কনভার্ট হয়ে গেছে, লোন হিসেবে কনভার্ট হয়ে গেছে, বা এটা অ্যাডভান্স কনভার্ট হয়ে গেছে, তাহলে এটা ওই ধরনের কোম্পানি শেয়ারে ইনভেস্ট করা পারমিট করে না। এটাই ছিল বন্ডের ক্ষেত্রে। বন্ড জেনারেলি আমার পারমিট করে না, তবে জিরো কুপন বন্ডও পারমিট করে না, প্রাইস বন্ডও পারমিট করে না, যেমন দেখতে হবে। হ্যাঁ, সেটা যদি প্রাইভেট হোক, পাবলিক হোক, আর গভর্নমেন্ট হোক, যে কোনো বন্ড শরিয়াতে প্রোহিবিটেড। কারণ এটার মধ্যে আপনার সার্টেনটি রয়ে গেছে, সার্টেনটি নেওয়া শরীয়তে পারমিট করে না। আর একটা হচ্ছে শরীর বন্ড যদি ইস্যু করে, ট্রেডিং ইন বন্ড সেল এন্ড পারচেজ প্রহিবিটেড এন্ড সো ইজ। আপনি বন্ডের প্লেস করা, এটাও শরীয়তে পারমিট করে না, এতটুকু। আর আরেকটা যেটা বলছে যে দিস শরীয় সাবস্টিটিউট ফর বন্ডস আর ইনভেস্টমেন্ট সুকুর। এখানে আপনার ইনভেস্টমেন্ট সুকুরের জন্য এই স্ট্যান্ডার্ডটা প্রযোজ্য না। এই তো এইটাই মোটামুটি আমাদের আলোচনা ছিল। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, নাহলে আমরা শেষ করবো, 11টা বাজছে, আমাদের টাইমে মোটামুটি শেষ। জি, আপনাদের আর কোনো কোশ্চেন নাই তাহলে? সবাইকে আহ, আপনি হ্যাঁ, না বলেন। বলতে স্যার ওই একবারে শেষ মুহূর্তে তো আমাদের
আপনি বলছেন দুইবারে করলেন, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আর প্রশ্ন কম হওয়ার স্যার আরেকটা বড় কারণ হচ্ছে শেয়ার অ্যান্ড বন্ড নিয়ে তো আসলে স্যার আমরা খুব বেশি আসলে মানে স্টাডিও থাকে না, পরিচিতও না। তো যার কারণে দেখা যায় যে এই ক্লাসগুলিতে প্রশ্ন খুব কম থাকে। এটা আচ্ছা একটা আচ্ছা আচ্ছা। বিষয়। আর স্যার আমাদের রোস্ট একাডেমির পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনার ব্যস্ততম সময়ের থেকেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের জন্য স্যার দোয়া চাই। আমরা নতুন ব্যবসা শুরু করছি, ব্যবসা যাতে আমরা স্যার সফলতার সাথে শেষ করতে পারি। একটু আমাদের জন্য স্যার দোয়া করবেন এবং আপনার পরামর্শ আশা করব। ইনশাল্লাহ 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 সবাইকে আল্লাহ তাআলা ভালো করেন এবং এই ব্যাচটা যেন সবাই পাশ করে দেয়, সেটাই আমরা। এই ব্যাচ থেকে জুন জুন সেশনের পরীক্ষার্থী নাকি? এইটা জুন স্যার পরীক্ষা হবে ডিসেম্বর, স্যার ডিসেম্বর 9 ডিসেম্বর তারিখ। না? জি জি, জুনের পরীক্ষা স্যার হয়ে গেছে। জুন হয়ে গেছে তাই? জি জি, জুনের বুঝছি। পরীক্ষা স্যার তো 10 তারিখে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আতিক বলছিলাম। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি। আর ভালো আছেন আপনি? মাশাআল্লাহ। জি স্যার, আছি স্যার, আলহামদুলিল্লাহ। আমরা ডিসেম্বর 2026-এর জন্য ব্যাচ গঠন করতেছি স্যার। আর হলো আমাদের মার্কেটিং টিম অত বেশি শক্তিশালী না। আর আমরাও মানে পেশাগত ব্যস্ততা বিভিন্ন কারণে ওইরকম করে ওই পার্সন টু পার্সন পৌঁছতে পারি না। তো আপনার জায়গা থেকে স্যার মানে হলো যে আপনি তো জানেনই যে এই পথে কেউ আসতে চায় না, জোর করে নিয়ে আসতে হয়। এবং প্রথম হুম, হুম। 6, 7, 8টা ক্লাস করার পরে তারপর যখন মজাটা বুঝে যায় তখন মনে করে যে না, আমাকে যে এই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে এটা উপযুক্ত, খুব প্রশংসাযোগ্য একটা কাজ হয়েছে। তো আপনার জায়গা থেকেও স্যার মানে আমরা যে উদ্দেশ্যে কাজ করতেছি সেই উদ্দেশ্যেই মানে কিছু পার্টিসিপেট রেফার করিয়েন স্যার, প্লিজ স্যার, ইনশাল্লাহ যদি সম্ভব ইনশাল্লাহ হয়। ইনশাল্লাহ বললাম স্যার। আর আজকের ক্লাসটা ইনশাল্লাহ তো ট্রায়াল ক্লাস, এই ক্লাসটা আবার আপনাকে নিতে হবে স্যার ওই পরবর্তীতে এই ব্যাচের জন্যই। ইনশাল্লাহ ওই সময়ে হয়তো ইনশাল্লাহ পার্টিসিপেন্টদের অনেক প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 স্যার বাসায় ইনশাল্লাহ ভালো আছে স্যার সব- সবাই? সবাই ভালো আছে জি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে মনে করে আমাকে জানাইছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হুম, জি, জি স্যার। ঠিক শুক্রিয়া, ঠিক আছে জাজাকাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসাদ ভাই ক্লোজ করে দেন।